স্যার, আপনার গাড়িটা মুছে দেব? না, লাগবে না, আমার গাড়ি পরিষ্কার আছে। তাহলে যে কোনো একটা কাজ দিন। কি কাজ দেব? আর তাছাড়া তুমি তো ছোট, কাজ করতে চাচ্ছ কেন? কি করব স্যার? কাজ না করলে খাবো কি? প্লিজ স্যার, যে কোনো কিছু কাজ দিন, আমি করে দেব। আর আপনি 10-15 টাকা দেবেন, তা দিয়ে সকালের খাবারটা খাবো। রাতে খাইনি তো, খুব খিদে লাগছে। কথাটা শুনে আজাদ সাহেব গাড়ি থেকে নামলো। কথাটা সত্যি বেশ লজ্জাজনক লাগলো। এই সময় এসে একটা 7 কিংবা 8 বছরের ফুটফুটে বাচ্চা না খেয়ে আসেন। হায় রে দুনিয়া! আজাদ সাহেব সোজা ওর সামনে হাঁটু করে বসলেন। তোমার নাম কি? ওবায়দুল আমার নাম, ওবায়দুল ইসলাম নীল। খুব কিউট নাম তো। কি স্যার, কোনো কাজ তো দিলেন না? তাহলে আসি, অন্য খদ্দের ধরতে হবে। তোমার খুব ক্ষুধা লাগছে? হ্যাঁ, রাতে খাইনি, আর কাল দুপুরে সামান্য ডাল আর ভাত খেয়েছিলাম। আজাদ সাহেব আর দেরি করলেন না, আমার হাত ধরে সোজা বড় একটা রেস্তোরাঁ নিয়ে আসলেন। স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কথা বলো না। আজাদ সাহেব হোটেলে ঢুকে খাসির মাংস আর বিরিয়ানি অর্ডার করলো। ওয়েটার খাবার পরিবেশন করলো। নাও, খেয়ে নাও। কি এগুলো? আর আমি কেন খাবো? তোমার না খুব ক্ষুধা পেয়েছে? পাইছে তো, কিন্তু কোনো কাম হয় নাই। কাজ করা লাগবে না, খেয়ে নাও। কি এগুলো? বিরিয়ানি আর খাসির মাংস। ও বাবা, এগুলো বড় লোকের খাবার। এসব আমার মতো রাস্তার ছেলের পেটে সইবে না, আমি খাবো না। চুপ করে খেয়ে নাও। আমার কাছে তো টাকা নেই এসব খাবার খাওয়ার। কথা না বলে খাওয়া শুরু করে দাও। আমার প্রচুর ক্ষুধা লাগছিল, সেজন্য সে আর দেরি না করে খেতে লাগলাম। জীবনে প্রথম হয়তো সে খাসির মাংস আর বিরিয়ানি খাচ্ছে। পেট পুড়ে খেয়ে নিল। পেট ভরেছে তোমার? আমার জীবনে এই প্রথম এত সুন্দর খাবার খেলাম, তাও আবার পেট ধরে। আচ্ছা ঠিক আছে, এবার বাসায় যাও। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু চিন্তা করবেন না স্যার, আপনার এই ঋণ আমি শোধ করে দেওয়ার চেষ্টা করব। ওবায়দুল আজাদ সাহেবকে সালাম জানিয়ে খুশি মনে বস্তির দিকে এগোতে লাগলো। রাস্তায় আসতেই আজাদ ওবায়দুলকে ডাকলো। এই দাঁড়াও। কি হয়েছে স্যার? এটা রাখো। কি এটা? আমাকে দিচ্ছেন কেন? তোমার কয়েকদিনের খাবার খাওয়ার টাকা। মাফ করবেন স্যার, আমি গরিব, ভিক্ষুক না। রাশেদ সাহেব বুঝতে পারলেন ছোট হলে কি হবে, আত্মমর্যাদা আছে। ওবায়দুল আপন মনে দৌড়ে চলে গেল। আজাদ সাহেব আরো কিছু জিজ্ঞেস করত, কিন্তু ওবায়দুল দাঁড়ালো না। ওবায়দুলকে খাইয়ে আজাদ সাহেব কেন অন্যরকম আনন্দ পেল। আজাদ সাহেব কাজ শেষ করে বাসায় গেলেন। 1 সপ্তাহ পর একদিন আজাদ সাহেব হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। পেছন থেকে একটা দ্রুতগামী বাস আসছিল। আজাদ সাহেব খেয়াল করে নাই। বাস এসে লাগিয়ে দিতে যাবে, ঠিক তখনই ওবায়দুল কোথা থেকে যেন দৌড়ে এসে আজাদ সাহেবকে টেনে রাস্তার সাইডে পড়ে গেলেন। ফল স্মৃতিস্বরূপ বাবুর কপালে একটা ক্ষত হলেন। আজাদ সাহেব হতবাক হয়ে গেলেন, আর একটু হলেই তো তার খুব বড় কিছু হয়ে যেত। তিনি তাকিয়ে দেখতে পান ওবায়দুলের কপালে কেটে গেছে, রক্ত তার মুখ লাল হয়ে গেছে। আজাদ দৌড়ে গিয়ে ওবায়দুলকে তুললেন, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে লাগলেন। আমার কিছু হবে না স্যার, আমাকে যেতে দিন। একটা কথাও বলবে না? তোমার কপাল দিয়ে রক্ত আসছে। কত রক্ত বের হয়েছে? এসব কিছুই না। আপনি আমার জন্য এত কষ্ট করছেন কেন? তুমি আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলে। আপনি আমাকে আগের দিন ফ্রিতে খাইয়েছিলেন। আজাদ সাহেব আমাকে ডাক্তারের কাছে থেকে মাথায় ব্যান্ডেজ করে দিল। ওবায়দুল, তোমার বাবা মা কোথায় থাকে আমাকে বলো, আমি তাদের সংবাদ দিচ্ছি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। সাথে সাথে আমার মন খারাপ হয়ে গেল, মন খারাপ করে থাকলাম। কি হলো বলো, তোমার বাবা মা কোথায়? জানি না। মানে? আমি অনাথ। যখন একটু বয়স হলো তখন লোকের দৌড়ানি খেতাম, এটাই মনে আছে।
তুমি থাকো কোথায়? ওই তো পাশের একটি বস্তিতে, কিন্তু ওখানকার মাতব্বর খুব বাজে লোক। তিনি চুরি ডাকাতি করতে বলেন, আর না করলে মারেন। সেজন্য আর থাকি না, রাস্তায় থাকি। লোক যখন দোকান বন্ধ করে তখন তার বারান্দায় থাকি। তোমার কষ্ট হয় না? না স্যার, কিসের কষ্ট? এতে আমার ভালোই লাগে, আর অভ্যাস হয়ে গেছে। জানেন, যারা এতিম অনাথ তাদের বেঁচে থাকা পাপ। তুমি এতটুকু, কিন্তু তোমার কথায় সবাই ইমপ্রেস হয়ে যাবে। আমি তোমার একটা কথা ইমপ্রেস হয়ে গেছি। আচ্ছা, তুমি এখন যাবে কোথায়? জানি না, যেদিকে মন যেতে চায়। যাবে আমার সাথে? কোথায়? আমার বাসায়। থাকবে আমার বাসায় আমার সাথে। কিন্তু কেন? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার তো থাকার জায়গা নেই। আর আমার বাসায় থাকার অভাব নাই। আমার বাসায় থেকো। ওবায়দুল কি বলবে বুঝতে পারতেছে না, আর ওর যাওয়ারই উচিত। ওর তো কোনো চালচুলা নেই, আর যখন জোর করছে তাই রাজি হয়ে গেল। আজাদ সাহেব হসপিটালের ঝামেলা মিটিয়ে আমাকে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে যেতে লাগলো। স্যার, আপনার বাসায় কে কে আছেন? আমার ওয়াইফ আর একটা মেয়ে, তোমার থেকে একটু ছোট। ওনারা রাগ করবে না তো? না, রাগ করবে না। ওরা বাসায় পৌঁছে গেল। এত বড় বাসা! আজকে থেকে তুমি এখানেই থাকবে। আমি তো খুব খুশি। ও মনের আনন্দে আজাদ সাহেবের সাথে বাসায় প্রবেশ করলো। এই নীলা, এই রেহানা, এদিকে এসো। ওনারা আসলেন, আমাকে দেখে অবাক হয়ে গেলেন। গায়ে ময়লা জামা কাপড় দেখতেই নীলার ঘৃণা লাগলো। কে আপু? ওর নাম ওবায়দুল, আর হ্যাঁ, সবাই ওকে নীল বলে ডাকবে। আজ থেকে এখানে আমাদের সাথে থাকবে। আসলে নামটা বড় হয়ে যায়, তাই ছোট করে নীল নামটা দিলাম। আমাদের সাথে থাকবে মানে? ওকে, থাকে কোথায়? দেখে তো মনে হয় বস্তিতে থাকে। ওর বাবা মা নেই, আর আজকে ও আমাকে রক্ষা করেছে। আজ ও না থাকলে জানি না কি হতো। তোমার জীবন বাঁচিয়েছে, তাই বলে বাসায় নিয়ে আসবে? হাতে কটা টাকা দিয়ে দিলেই তো হয়ে যায়। এটা বাসা, কোনো অনাথ আশ্রম না। কি বলছো? এইটুকু একটা ছেলের সাথে এভাবে কথা বলছো কেন? ও আমার বাসায় থাকবে, আর ও থাকলে নীলার খেলার সাথেও হয়ে যাবে। লাগবে না ওর মতো নোংরা ছেলেকে। ওকে দেখে বমি চলে আসছে। নীলা, মানুষকে ঘৃণা করতে নেই, আর এই বাসায় থাকবে, এটাই আমার শেষ কথা। স্যার, আমি থাকলে ওনারা অসন্তোষ হবেন। আমি চলে যাই। এত বড় বাড়ি আমার জন্য না, আমার জন্য ওই বস্তি যথেষ্ট। চুপ! আমার মুখে মুখে তর্ক একদম পছন্দ করি না। তুমি এখানে আমাদের সবার সাথে থাকবে, ব্যাস। আর আজ থেকে তুমিও এই পরিবারের একজন সদস্য। চলো, তোমাকে তোমার রুম দেখিয়ে দেই। আজাদ নীলের হাত ধরে উপরে নিয়ে গেলেন, গিয়ে একটু রুম দেখিয়ে দিলেন। এইটা তোমার রুম। আজ থেকে তুমি এখানেই থাকবে। বাবা, এত বড় রুম! এটা তো আমাদের বস্তির অর্ধেকের মতো। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জামা কাপড় আনতে দিয়েছি ড্রাইভারের কাছে। তারপর তুমি গোসল করে নেবে। আচ্ছা। নীলে তো খুব আনন্দ পাচ্ছে, এত বড় বাড়িতে থাকতে পারবে। নীল খুব খুশি। খানিকক্ষণ পর ড্রাইভার এসে জামা কাপড় দিয়ে গেল। এইগুলো তোমার জন্য। ভিতরে বাথরুম আছে, ভালো করে গোসল করে আসো। নতুন জামা আমার? হ্যাঁ, এগুলো সব তোমার। জানেন, আমার কোনো নতুন জামা নেই। লোকের পুরান জামা কাপড় বাদ দিয়ে রাস্তায় ফেলে দেয়, তাই আমরা তুলে নিয়ে এসে পড়তাম। নতুন জামা, নতুন জুতা, নতুন প্যান্ট। যাও, গোসল করে এসো, তারপর খেতে যাব। নীল দৌড়ে বাথরুমে চলে গেল। গোসল করে একটা নতুন জামা, নতুন প্যান্ট পরে বাইরে বসলো। স্যার, এখানে পুকুর নেই, বাথরুমে গোসল করা যায় না। পুকুরে দাপাদাপি করে গোসল না করলে মনের খুব মেটে না। আছে তো, কাল থেকে তুমি আর আমি একসাথে পুকুরে দাপিয়ে গোসল করব। বাহ, নতুন জামা পরে তো তোমাকে একদম নায়কের মতো লাগছে। চলো খেয়ে নিই।
তারপর দুজন দুপুরের খাবার খেতে আসলো। নীলা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। নীল এসে বসতে নীলা খাবারের থালা রেখে রাগে উঠে চলে গেল। কি হয়েছে নীলা, না খেয়ে কোথায় যাচ্ছ? ওই বস্তির ছেলেকে দেখলে বমি আসে, ঘেন্না লাগে, আর ওর সাথে আমি খাবো না। বলেই দৌড়ে নিচের বেলকনিতে চলে গেলাম। নীল নীলার প্লেট নিয়ে ওর পিছু পিছু গেল। গিয়ে দেখলো নীলা মন খারাপ করে পুতুল নিয়ে বসে আছে। এই নীলা, খানা সম্পূর্ণ না খেলে শরীর খারাপ করবে, এই নাও খেয়ে নাও। তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরছিস? ছোট লোকের বাচ্চা, যা আমার সামনে থেকে। তোর কি লজ্জা নেই? কুকুরের মতো আমার আব্বুর সাথে আমাদের বাসায় কেন এসেছিস? স্যার নিয়ে এসেছেন? যা, চলে যা। দাঁড়া, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। নীলা দৌড়ে বাহির আসলো। আম্মু, ওই ছেলেটা যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি কিন্তু বাসা থেকে নানুর বাসায় চলে যাব। তোর সাথে আমারও চলে যেতে হবে। এটা তো বাসা না, অনাথ আশ্রম। আস্তে আস্তে আমাদের বের করে দেশের সব ছেলেপুলেকে এখানে নিয়ে আসবি। এই, তোমাদের কি কোনো দয়া মায়া নেই? না নেই, তোমার আছে। দেশের লোক কেউ নিয়ে আসছে না, আর তুমি নিয়ে আসছো। যত ঝামেলা যেন তোমার। নীলা, যা গিয়ে গুছিয়ে নে, আমরা চলে যাব। নীলা ওর রুমে চলে গেল। একজন অনাথের জন্য তো দেখি সুন্দর একটা পরিবারে অশান্তি নষ্ট হয়ে গেছে। তাই দেখে নীল বলল, স্যার, আমি একটা বস্তির অনাথ ছেলে। আমার জন্য আপনারা কেন এত ঝগড়া করছেন? আমি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। না নীল, তুমি কোথাও যাবে না, আর কেউ কোথাও যাবে না। সবাই একসাথেই থাকবো। আমি থাকবো না এখানে। ওই ছেলে থাকলে আমি বাসা থেকে চলেই যাব। আম্মু, মানুষকে ঘৃণা করতে নেই। আর নীল এই বাসায় থাকলে তো তোমার ভালো, তোমার একজন খেলার সাথী হবে। ওকে দেখলেই ঘেনা লাগে। আর খেলা? তুমি একটা বস্তির ছেলের জন্য বাড়িতে তোমার বউ আর মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। তোমরা তো ঝামেলা সৃষ্টি করছো। নীল এই বাসায় থাকবে, এতে তোমরা কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, তাহলে আর এক কাজ করো, পুরো বস্তি এখানে নিয়ে আসো। আমরা কি বস্তিতে থাকছি? তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে এসব কথা বলছো? এই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছে, তাই তাকে বাসায় নিয়ে এসেছি। কি জীবন বাঁচিয়েছি বলে বাসায় এনে রাখতে হবে? থাক না ও কটা দিন, দেখি না, তারপর বুঝবে আমি ভুল করি নাই। আচ্ছা, তোমার যখন এত ইচ্ছা ওরে রাখবার, তা রাখো। তবে একটা কথা বলে দিলাম, ওই ছেলে যদি আমাদের সাথে কথা দূরে থাক, আমাদের সামনে আসে তো খুব খারাপ হয়ে যাবে। কথাটা মাথায় রেখো, ও যেন আমাদের সামনে না আসে। ঠিক আছে, তবে মনে রেখো, একদিন তুমি নীলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আম্মু, ওই ছেলে যদি আমার সাথে কথা বলতে আসে খুবই খারাপ হয়ে যাবে কিন্তু। নীল, উপরে চলো, আর তোমরা খেয়ে নাও। আঙ্কেল আর নীল দুজনে নীলের রুমে গিয়ে বসলো। নীল, তুমি ওদের কথা কিছু মনে করো না। না ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমি গরিব তো, আমার কোনো রাগ নেই। এই নীল, পারবে ওদের দুজনের মন জয় করতে? হ্যাঁ, পারবো। তুমি ওদের মন জয় করে নেবে। ওরা রাগ করেছে, একবার ওদের ভালোবাসা অর্জন করো, দেখবে খুব ভালোবাসবে। ও আঙ্কেল, আমি গরিব, এতিম। আমার জন্য আপনার সমস্যা হচ্ছে, তাই বলছিলাম কি আমি আমার জায়গায় চলে যাই। দেখেন না বড় মেম সাহেব, ছোট মেম সাহেব কত রাগ করছেন। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। আমাকে কথা দাও, তুমি কোথাও যাবে না। আমি কোথাও যাব না। নীলের বাসাটা খুব পছন্দ হয়েছে। এ যেন ওর কাছে সেই রূপকথার রাজপ্রাসাদ। কিন্তু দুজন নারাজ। নীলকে যে রুমে থাকতে দিয়েছে তার সবকিছুই খুব দামি। নীলের কাছে সবকিছুই স্বপ্নের মতো লাগছে। বিকেলবেলাতে নীল শুয়ে আছে, তবে ফ্লোরে। তখন আজাদ সাহেব এসে এই অবস্থায় দেখে। এই নীল, তুমি ফ্লোরে শুয়ে আছো কেন? এত দামি বিছানায় আমি শুতে পারবো না। এমনিতে ইটের উপর শুয়ে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। তুমি আর আগের নীল না, আজ থেকে তুমি আমার ছেলে।
আর নীল যেমন ভাবে জীবনযাপন করেছে তুমিও ঠিক তেমন ভাবেই থাকবে। এটা তোমার বাসা। আচ্ছা ঠিক আছে। চলো বাহির থেকে ঘুরে আসি, মন ভালো থাকবে। নীল আঙ্কেলের সাথে বাইরে যেতে লাগলো। বাইরে আসবার পর আব্বু আমার আইসক্রিম খাওয়াতে হবে। চলো এখনই খাওয়াবো। যাবো, কিন্তু ওই ছেলেটা তোমার সাথে যাচ্ছে। হ্যাঁ, গেলে সমস্যা কি? আমি যাব না। ওই ছেলে তোমার সাথে গেলে আমি যাব না। ওর সাথে গেলে প্রেস্টিজ থাকে না, লোকে কি বলবে। নীলা, একদিন বলেছি না মানুষকে ছোট করবে না। স্যার, আমার যেতে ইচ্ছে করছে না। আপনি আর ছোট ম্যাম সাহেব দুজন যান, আমি রুমে থাকছি। না, তুমি চলো। না আঙ্কেল, আমি যাব না, আমি রুমে যাচ্ছি। নীল দৌড়ে ওর রুমে চলে আসলো। ও গেলে নীলা যাবে না, আর বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। নীল রুমটা ঘুরে ঘুরে দেখছে, দেখে আন্টি রুমে বসে আছে। নীল ভয়ে ভয়ে রুমের দিকে পা বাড়ালো। আস্তে করে গিয়ে, ম্যাডাম। এই, তোর এত বড় সাহস, তুই আমার রুমে এসেছিস? ম্যাডাম, আমি আছি বলে আপনাদের খুব অসুবিধা হচ্ছে না? পাকা পাকা কথা বলছে। তোদের মতো ছেলেদের খুব ভালো করে চিনি। তোরা তো চোর। এখানে কি ধান্দা এসেছিস বল? আঙ্কেল আমাকে নিয়ে এসেছেন। নিয়ে আসলো আর কুকুরের মতো করে ছুটে আসলি? একটু লজ্জা করলো না যে একজনের বাসায় গিয়ে থাকলে তাদের অসুবিধা হয়? তোদের তো লজ্জায়নি, থাকলে কি এখানে আসতিস? আপনি আমাকে বকা দিচ্ছেন? এই, তোকে তো তোর আঙ্কেল রেখেই দেবে, তো তুই থাক, আমাদের মাঝে আসিস না। দূর হয়ে যা রুম থেকে। নীলকে আরো অপমান করলো। কোনো উত্তর নেই নীলের কাছে, কারণ সে তো এতিম আর তাদের আশ্রয় থাকছে। অপমান সহ্য করলেও দুই বেলা পেট পুরে খেয়ে পারবে, একটু সহ্য করুক। তবে নীল পাথর হয়ে গেছে, মন খারাপ বা কষ্ট পেলে কান্না করে না। ওর চোখে যেন পানি আসতে চায় না। আস্তে আস্তে রুমগুলো দেখতে লাগলো। সিঁড়ি দেখে সে সিঁড়ির উপর দিয়ে ছাদে চলে গেল। গিয়ে দেখে অনেক সুন্দর ফুল গাছ, আর গাছে অনেক ফুল ধরেছে, তবে টবের গোড়ায় অনেক আবর্জনা, গাছের ঝরা পাতা পড়ে আছে। তাই সে আস্তে আস্তে গাছের পাতা পরিষ্কার করতে লাগলো। সুন্দর করে গাছগুলো গোছাতে লাগলো। পরিষ্কার করে গাছের গোড়ায় পানি দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর নীলা ছাদে আসলো। গাছগুলো সব নীলার। নীলা ছাদে এসে দেখে ছাদের উপর নীলের গাছে কি একটা যেন করছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার গাছের ফুল ছিঁড়ছিস কেন? আমার গাছগুলো তুই নষ্ট করে দিচ্ছিস কেন? ম্যাম সাহেব, আমি গাছ পরিষ্কার করছিলাম, ফুল তুলছিলাম না। চোর কোথাকার! আমি দেখছি তুই গাছের ফুল নষ্ট করে দিচ্ছিস, আর আমাকে মিথ্যা বলছিস। আপনি ভুল দেখেছেন। কি? আমি ভুল দেখেছি? আমার মুখে মুখে তর্ক করছিস ছোট লোকের বাচ্চা? তোর এত বড় সাহস! নীলার খুব রাগ উঠে গেল। রাগের মাথায় সে ছাদের উপর থাকা একটা ইটের টুকরা দিয়ে নীলের মাথায় আঘাত করলো, আর কপালে লেগে কপালে বেশ কেটে গেল। আর নীল চিৎকার দিয়ে কেঁদে উঠলো। নীলের চিৎকার শুনে নীলা ভয় পেয়ে গেল, আর রক্ত দেখে তো বর্ষা খুব ঘাবড়ে গেল। আজকে আব্বু এসে খুব বকবে। নীলের চিৎকার শুনে নিচ থেকে আঙ্কেল আর আন্টি আসলো। নীলের কপাল দিয়ে রক্ত পড়া দেখে আঙ্কেল দৌড়ে গিয়ে মাথা চেপে ধরলো, তাড়াতাড়ি গামছা দিয়ে বেঁধে দিল। এই, কিভাবে হলো এটা? কেটে গেল কিভাবে? নীলা ভয়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। নীল বলে দিল, আব্বু খুব বকা দেবে, মায়েরও দিতে পারে। নীল, কথা বলো, কিভাবে লাগলো? কাটলো কিভাবে? আসলে আঙ্কেল, সিঁড়ি দিয়ে আসবার সময় পা হচকে পড়ে গেছি, তাই কেটে গেছে। নীলের কথা শুনে নীলা একটু শান্তি পেল। যাক বাবা। কিভাবে চলো? সাবধানে ছাদে আসতে হয়। কতখানি কেটে গেছে? তাড়াতাড়ি নিচে চলো। আঙ্কেল নীলকে কোলে করে নিয়ে ও রুমে যেতে লাগলো। এদিকে নীলা ভয়ে ভয়ে আম্মুর সাথে যেতে লাগলো। নীল সত্যি কথা বলছে, নীলাকে খুব বকা দিত, কিন্তু নীল চায় না তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হোক। আঙ্কেল নীলের মাথায় ব্যান্ডেজ করে দিল, দিয়ে নীলকে শুয়ে দিল। বাইরে আসবার পর, কিরে নীলা, তুই তো ছাদে ছিলি, দেখতে পাস নাই কতখানি কেটে গেল? সকালে আমাকে সরিয়ে দিতে গিয়ে ও নিজেই গাড়ির তলায় যাচ্ছিল, তখন কোনোই কেটে গিয়েছিল। আর এখন? আমি গাছ পরিষ্কার করছিলাম। আঙ্কেল চলে গেল। নীলা ভেবে পাচ্ছে না ও মিথ্যা কথা কেন বলল। যাই হোক, তবে নীলা জিজ্ঞেস করবে মিথ্যা কথা কেন বলল। আঙ্কেল গিয়ে নীলকে সেবা করতে লাগলো। নীল, সত্যি করে বলো তো,
সিঁড়ি দিয়ে পড়ে গেলে এভাবে তো কাটতো না। কি হয়েছে বলো আমাকে। আঙ্কেল, আমার কিছু হয়নি, এ তো স্বাভাবিক, এমন তো আমার প্রতিদিন কাটে, আপনি কেন চিন্তা করছেন? নীল, সত্যি করে বলো তো, সিঁড়ি দিয়ে পড়ে গেলে এভাবে তো কাটতো না। কি হয়েছে বলো আমাকে। সত্যি বলছি তো, সিঁড়ি দিয়ে নামার সময় কেটে গেছে। সত্যি তো? আমাকে মিথ্যা বলছিস না তো? না। এবার আঙ্কেল রুম থেকে চলে গিয়ে নিজের অফিসের কাজ করতেছিল, তখন নীলা নীলের রুমে আসলো। এই ছোট লোকের বাচ্চা, যদি সত্যি কথা বলেছিস তাহলে কিন্তু তোকে খুন করে দেব। চিন্তা করবেন না, আমি বলবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। তা তুই মিথ্যা কথা কেন বললি? আমি এমনিতে আপনাদের বাসায় এসে আপনাদের বিরক্ত করছি, তার উপর যদি বলে দিতাম তাহলে আঙ্কেল আপনাকে বকা দিত। এতই যখন বুঝিস তাহলে তুই চলে যাচ্ছিস না কেন? আঙ্কেল যেতে দেবে না, আর গেলে তিনি রাগ করবেন। জানি না কোথা থেকে আসে এসব আপদ, এসে এই মাথা খারাপ করে দিচ্ছে। নীলাকে আরো কিছুক্ষণ অপমানজনক কথা বলে রুম থেকে চলে গেল। তবে নীল তেমন কিছু মনে করে না, কারণ এই পৃথিবীতে ধনীরা আছে গরিবকে অপমান করার জন্য। নীল চুপচাপ শুয়ে রইল, তবে নীলা একটু সরিও বলল না। এভাবে কয়েকটা দিন কেটে গেল, দিন দিন যেন ওদের অত্যাচার বাড়ছে, আর আঙ্কেলের ভালোবাসাও পাল্লা দিচ্ছে। এখন নীল বেশ সুস্থ। একদিন সকালে, নীল চলো, তোমাকে নীলার ক্লাসে ভর্তি করে দিয়ে আসি। নীলার সাথে তুমিও যেও, একসাথে দুজন। আব্বু, ওই ছেলেকে তুমি আমাদের স্কুলে কেন ভর্তি করবে? এতই যদি পড়াশোনার ইচ্ছে হয় তাহলে কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তি করিয়ে দাও। এমনিতেই তো ঝামেলা, তার উপর আবার স্কুলে। নীল তোমার সাথে তোমার কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করবে। ওরে আমি একজন সৎ শিক্ষিত মানুষ বানাবো। হ্যাঁ, তোমার তো সরকার সেই দায়িত্ব দিছে, দেশের সব অনাথ শিশুদের নিয়ে স্কুলে তৈরি করো। প্রয়োজন হলে তাই করব। নীল গুছিয়ে নাও। নীল গুছিয়ে নিল, তারপর তাকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দেয়। বই, খাতা, ব্যাগ ইত্যাদি নিয়ে বাসায় আসলো। কালকে থেকে নীলকে স্কুলে যেতে হবে। আর দুপুরে নীলা ক্লাস করে বাসায় এসে দৌড়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। তারপর আম্মু নীলাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। নীল দূর থেকে সেটা দেখে মন খারাপ হয়ে গেল। আজ যদি নীলের মা থাকতো তাহলে নিশ্চয়ই তাকেও এইভাবে খাইয়ে দিত। নীলের ইচ্ছে করে দৌড়ে গিয়ে নীলার সাথে নীল ও আন্টির কাছ থেকে খাইয়ে নেবে, কিন্তু গেল না, গেলেই খুব অপমান করবে। দূর থেকে চেয়ারে বসে দেখতে লাগলো। নীলের চোখ ছলমল করছে। নীল আজকে তার মায়ের শূন্যতা বুঝতে পারছে। নীলা কত কষ্ট করে মায়ের কাছ থেকে খাবার খাচ্ছে। আর যদি নীলের আম্মু থাকতো তাহলে নীলও এভাবেই আদর পেত। নীল মন খারাপ করে বসে রইল। নীলাদের খাওয়া শেষ হয়ে গেলে নীল গিয়ে খেয়ে নিল। নীল যদি আন্টির ভালোবাসা পেত তাহলে আজকে তার থেকে সুখী আর কেউ থাকতো না, কিন্তু আন্টি তো খুব দুর্ব্যবহার করেন। নীল মন খারাপ করে উঠে ওর রুমে চলে গেল। তারপরের দিন সকালে স্যার নীলকে গুছিয়ে দিল স্কুলে যাওয়ার জন্য। আর নীলা তো গোছানোই আছে। 8টার সময় বাস আসলো। নীলা, আজ থেকে তুমি আর নীল এক সিটে বসে ক্লাসে যাবে, তাহলে দুষ্ট ছেলেরা তোমার টিফিন নিয়ে যেতে পারবে না। আমি হেঁটে যাব, তবু ওর সাথে স্কুলে যেতে পারবো না। তাই আমি তোমাদের দুজনের সিট একই জায়গায় দিচ্ছি। যাও গিয়ে গাড়িতে বসো। আঙ্কেল দুজনকে একই সিটে বসিয়ে দিল। নীলা জানালার ধারে বসেছে। নীল ভয়ে ভয়ে নীলাকে বলল, মেম সাহেব, আমরা কি দুজন বন্ধু হয়ে থাকতে পারি না? আপনি অপমান করলে খুব কষ্ট হয়। কি তোর সাথে? তোরে তো আমাদের বাসার চাকরও করতে ইচ্ছে করে না, আর কি কষ্ট! আমি কি তোকে তোর ওই বস্তিতে গিয়ে অপমান করেছি? দূর হয়ে যা আমার বাসা থেকে, তাহলে আর অপমান করব না। আমাদের বাসায় থাকতে হলে অপমান সহ্য করতে হবে। থাকতে পারিস থাক, না পারিস জাহান্নামে যা। নীল আর কোনো কথা বলল না। নীলের খুব আনন্দ হচ্ছিল, জীবনে প্রথম স্কুলে যাচ্ছে। কিন্তু নীলার কথা একটু মন খারাপ হয়ে গেল, কিন্তু সাথে সাথে মনটাকে স্বাভাবিক করে স্কুলে গেল। নীলের মধ্যে একটা অন্যরকম ফিলিং কাজ করছে। নতুন জায়গায় কাউকে চেনে না। টিচার এসে নীলকে একটা সিটে বসিয়ে দিল। ক্লাস শুরু হলো, কিন্তু নীলের মাথায় কিছুই আসছে না। কোনোদিন তো বইতে হাত তো দূরের কথা, বইও ছুঁয়েই দেখেনি। এভাবে খানিক ক্লাস পর টিফিন দিল। সব ছেলে মেয়ে এক জায়গায় বসে আছে। নীলা ওর মধ্যে থেকে একটা মেয়ে বলল, কি রে নীলা, কে এই ছেলেটা তোর সাথে আসলো? তোদের কেউ হয় নাকি? হ্যাঁ, আমার আব্বু ওরে নিয়ে এসেছে। কোথা থেকে বলতো?
কোথা হতে? ওই তো পাশের বস্তি থেকে। কি বলিস? বস্তির ছেলে? কি হ্যাঁ, একটা ভিখারি। কি ভাগ্য বস্তির ছেলে এত বড় স্কুলে পড়ছে। সত্যি বস্তির ছেলের কত ভাগ্য, তোদের বাসায় থাকছে। তোর আব্বু যে দয়ার সাগর। এই টোকাইদের একদমই প্রশ্রয় দিবি না, দিলেই মাথায় চড়ে বসবে। আমি গরিব বলে আমাকে অপমান করছেন? তুই গরিব, তুই তো ফকিরনি, আর তোর কি অপমান বোধ আছে? নীল ওখান থেকে চলে গেল। ওখানে থাকলে আরো বেশি অপমান করত। ওর কোনো জবাব নেই, কারণ নীল গরিব। এভাবে অপমান সহ্য করে বাসায় আসলো ছুটির পর। বাসায় এসে নীলা, আম্মু ওই ছেলেটা সবার সামনে আমাকে ছোট করেছে, আমাকে অপমান করেছে। ওর কথা শুনে নীল তো আকাশ থেকে পড়ছে। বলে কি এই মেয়ে, সব উল্টো। কি বলেছে? সবার সামনে আমাকে নিয়ে যা তা বলছে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে অপমান করছিস? যে থালায় খাচ্ছিস সেই ফুটো করছিস। এই বলে আন্টি নীলের দিকে এগিয়ে গিয়ে ডাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় দিল। বিশ্বাস করেন ম্যাডাম, আমি ওনারে কিছু বলি নাই। উনি সব মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আমার মেয়ে মিথ্যা কথা বলছে, আর তুই সত্যি কথা বলছিস। আজ তোকে তো এই বাড়ি থেকে বের করেই দেব। কাকে বের করে দিবে? আঙ্কেল বিশ্বাস করেন, আমি ছোট ম্যাম সাহেবের সাথে ঝগড়া করি নাই। উনি আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। কি হয়েছে নীলা? আব্বু, তোমার এই ফাজিল ছেলে আমাকে সবার সামনে অপমান করেছে, যা নয় তাই বলেছে। কি কি বলেছে আমাকে একটু বলো। ও বলেছে ভুল হয়ে গেছে ম্যাম সাহেব। দাঁড়াও নীল। নীলা, মিথ্যা কথা বলতে হয় না। আজ আমি বলে দিলাম তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু এমন একটা দিন হয়তো আসবে লজ্জা এর সামনে আসতে পারবে না। তাই বলছে ঝগড়া করো না। আঙ্কেল, ম্যাম সাহেবকে বকা দিন না। আমি ওনাকে অপমান করেছিলাম, ওনার সাথে ঝগড়া করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। নীল, তুমি যাও, তোমার রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। নীল দৌড়ে চলে আসলো। সন্ধ্যাবেলায় দেখে নীলা ওর আম্মুর কাছে পড়তেছে। নীলও পড়া বসছে। ম্যাডাম, আমি না কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন? ওরে বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বুঝি? ম্যাডাম বুঝিয়ে দেবেন না? আচ্ছা, আমি এখানে বসবো, আপনি ম্যাম সাহেবকে পড়াবেন। তাই শুনে আমি পড়বানি। তুই আমাদের থেকে দূরে চলে যা। আচ্ছা, তাহলে আমি ফ্লোরে বসবো। ওখান থেকে শোনা গেলে তাই শুনে শুনে পড়বো। জাহান্নামের যা, তাতে আমার কি? আমার সামনে থেকে যা। নীল মন খারাপ করে দূরে গিয়ে বসলো। আন্টি নীলাকে পড়াচ্ছে, আর নীল তাই শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করছে। আসলে নীল বেশ মেধাবী, একবার শুনলেই তা ধরে রাখতে পারেন। নীল এভাবে দূর থেকে পড়াশোনা করে নিল। আজও রাতের বেলায় নীলাকে খাইয়ে দিতে লাগলো আন্টি। সেটা দেখে নীলের বুক শূন্যতায় জেগে উঠল। নীল দূরে বসে বসে দেখছে, আর পাথরগুলো টপ টপ করে পানি পড়তে লাগলো। সে দৌড়ে ওর রুমে যেতে লাগলো। তবে আন্টি সেটা খেয়াল করলো। আন্টি ভাবছে ওর আবার কি হলো, এখন তো বকা দিল না। যাই হোক, নীলাকে খাইয়ে দিয়ে ওর রুমে শুয়ে দিয়ে কি মনে করে নীলের রুমের দিকে গেল। গিয়ে দেখে বাবু বালিশ আঁকড়ে ধরে কান্না করছে, খুব ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আন্টি ভেবে পাচ্ছে না, এত অপমান করলেও যে মন খারাপ করে থাকে, কান্না করে না, সে কি জন্য এত ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ফুপাচ্ছে, তবে সেই শব্দ বাহির করতে চাইছে না। আন্টি রুমে এসে জিজ্ঞেস করলো, এই ছেলে, কি জন্য খাচ্ছিস? তোর এই ন্যাকামি কান্নার কারণ কি? নীল পেছন ফিরে দেখে আন্টি চোখের পানি মুছে, জানি না, এমনি পাচ্ছে। তোদের আবার এমনি এমনি কান্না পায়? ম্যাডাম, আমি একটা কথা জিজ্ঞেস করব, মারবেন না তো? কি কথা বল। ম্যাডাম, সব আম্মুরা তাদের ছেলে মেয়েকে কি এভাবে যত্ন করে, এভাবে আদর করে খাইয়ে দেয়, যেভাবে আপনি মেম সাহেবকে দিতেন? হ্যাঁ, কেন? তাহলে যদি আমার আম্মু থাকতো, তিনিও আমাকে খাইয়ে দিতেন, আমাকেও খুব যত্ন করতেন, পরিয়ে দিতেন, যেমন করে আপনি মেম সাহেবকে পরিয়ে দেন। দিতেন না ম্যাডাম? প্লিজ বলুন। কথাটা শুনে আন্টি বাকরুদ্ধ হয়ে গেল। ম্যাডাম, সবার আম্মু আছে, আমার কেন নেই? আমারও আদর পেতে ইচ্ছে করে, আম্মুর কাছ থেকে খাইয়ে নিতে ইচ্ছে করে,
আন্টি কি বলবে বুঝতে পারতেছে না। তিনি আস্তে আস্তে নীলের দিকে এগিয়ে গেলেন। আন্টিকে তার দিকে এগিয়ে যেতে দেখে নীল ভয় পেয়ে পিছিয়ে গেল। ম্যাডাম, ভুল করে ফেলছি, প্লিজ আমাকে মারবেন না, আর কখনো বলবো না। আন্টি গিয়ে নীলের পাশে বসলো। তুই আম্মুর আদর পাস নাই? না, যখন জ্ঞান হয়েছে তখন থেকে লোকের অপমান গালাগালি সহ্য করেছি। জানেন, আমি দেখতাম অনেক আম্মুরা তাদের ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যায়। তখন সেই ছেলে মেয়েরা কান্না করলে তখন আম্মুরা তাদের কোলে নিয়ে যায়। আমার সারাদিন মারলে কান্না পায় না, কিন্তু ওই দৃশ্য দেখলে খুব কান্না পায়। ম্যাডাম, আমি অনাথ আর গরিব বলে আল্লাহ আমার আম্মুকে দেয় নাই, তাই না? আমার আম্মু থাকলে তিনিও খাইয়ে দিতেন। নীল, নীল অবাক হয়ে ওনার দিকে তাকালো। তিনি নাম ধরে রাখছেন। আন্টি উঠে সোজা নীলের রুম থেকে চলে গেলেন। নীল আবার শুয়ে পড়ল, কান্না করতে লাগলো। আসলে নীলের জন্ম থেকে তার উপর সবকিছুই ঠিকঠাক যাচ্ছে না। আন্টি জানেন নীল রাতে খায়নি, সেজন্য তিনি নীলের জন্য খাবার নিয়ে ওর রুমে গেলেন। গিয়ে দেখে নীল আবার ওর রুমে বালিশ কামড়ে ধরে কান্না করছে। নীল খেয়ে নাও। আন্টির কথায় নীল উঠে বসে আন্টির দিকে তাকালো। চোখের পানি বেয়ে গাল বেয়ে পড়ছে। আন্টি এক হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিল। নাও, হা করো। ম্যাডাম, কিন্তু কথাটা শেষ হতে দিল না। চুপ। আজ থেকে কোনো ম্যাডাম না, আজ থেকে আমি তোমার আম্মু। কি থাকবে না? নীল কি বলবে বুঝতে পারছে না, আর চোখের পানি এবার বাদ ছেড়ে দিয়েছে। কি হলো? আমাকে আম্মু ডাকবে না? আপনি বকা দেবেন না তো? আন্টি আর দেরি না করে নীলকে বুকের মধ্যে আগলে নিল। না রে সোনা, তোকে আর বকা দেব না। তুই আজ থেকে আমাকে আম্মুই ডাকিস। তুই আমার ছেলে হিসাবে এই বাসায় থাকবি। কি হলো, ডাকছিস না কেন আম্মু? আম্মু, আমি তোর মা আজ থেকে। আর এরকম কান্না করবি না, একদম বলবি না যে তোর আম্মু নেই, আমি তোর আম্মু। আপনি তাহলে আমাকে আর বকা দেবেন না তো? দেব, কথা না শুনলে। বকা না, মাইর দেব। যখন নীলা আমার কথা না শুনে, যেমন করে মার দিই তেমন করে তোকেও মার দিব। নেই, এবার খেয়ে যা। না খেয়ে খেয়ে কেমন রোগা হয়ে গেছিস, তোর শরীর খারাপ করবে তো। আন্টি নীলকে খাইয়ে দিতে লাগলো। নীলের চোখের পানি যেন বেড়েই চলেছে, থামছেই না। কি হলো, এখন আবার কান্না করিস কেন? দেখেন না ম্যাডাম, কান্না করতে চায় না, তবুও পানি পড়ছে। এখনো ম্যাডাম বলছিস? আম্মু বল। ভুল হয়ে গেছে আম্মু, আর কান্না করব না। আন্টি বাবুকে খাইয়ে দিয়ে শুয়ে দিল, দিয়ে ওর রুমে চলে গেল। আন্টি তার ভুল বুঝতে পারছেন, ছেলেটার সাথে খুব দুর্ব্যবহার করছেন। সবাই গিয়ে শুয়ে পড়লো। আর নীলও আজকে অনেক খুশি, নীল তার মাকে পেয়েছে। নীল আসলে সত্যি খুব লাকি। সকালবেলা ঘটলো আরেক কাণ্ড। আঙ্কেল কিছু লোককে নিয়ে এসেছেন, তারা মূলত আসছে এতিমখানা থেকে। আঙ্কেলের এসব আর ভালো লাগছে না, অশান্তি সৃষ্টি হয়েছে। আর ওনার কাছে পরিবারের গুরুত্ব বেশি, তাই নীলকে এতিমখানায় দেবেন, সব খরচ নিজে নিয়ে। এনারা কারা আব্বু? কি? এনারা এতিমখানা থেকে এসেছে, ওখানে বাবুকে শিফট করে দেব। আঙ্কেলের কথা শুনে নীলা আকাশের চাঁদ হাতে পেয়েছেন। নীলা দৌড়ে গিয়ে নীলকে ডেকে নিয়ে আসলো। কি হয়েছে? নীল, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে এখানে রাখতে পারছি না। তবে চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালো জায়গায় রাখবো আর প্রতিদিন দেখা করে আসবো। নীলের মন খারাপ হয়ে গেল, তবুও হাসি মুখে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওখানকার লোকেরা নীলকে নিয়ে যেতে লাগলো। তখনই আন্টি আসলো। এই নীল কি, কোথায় নিয়ে যাচ্ছ? নীলকে ইতিমখানায় দিয়ে দিচ্ছি, আমার অশান্তি ভালো লাগে না। এতিমখানায় এতিমরা থাকে, কিন্তু নীলের তো আমি আছি। তো ও কেন এখন এতিমখানায় যাবে? কি বলছো আম্মু? আপদ বিদায় হচ্ছে? তুমি চুপ থাকো। আর নীল কোথাও যাচ্ছে না, আমাদের সাথে এইখানেই থাকছে, এই বাড়িতে। তোমার অসুবিধা হবে। নীল আমার ছেলে, আমার বাসায় থাকলে কোনো অসুবিধা নেই, থাকবে আমাদের সাথে। আম্মু, তোমার মাথা ঠিক আছে? ওই ছেলেকে বের করে দাও। না, ও আমাদের সাথে থাকবে, আপনারা চলে যান, নীল কোথাও যাবে না। নীলা রাগ করে ওর রুমে চলে গেল। আর আঙ্কেল বলল, তুমি নীলকে? হ্যাঁ, আমি নীলকে মেনে নিয়েছি, আর কাল রাত্রে নিজের হাতে নীলকে খাইয়েছি। নীল, আমি তোমার কে? আম্মু,
এই বলে নীল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো, আর নীলা রুম থেকে সেটা দেখে খুব রেগে গেল। এইভাবে প্রায় 10 বছর পার হয়ে গেল। নীলকে সবাই ভালোবাসে, তবে নীলা খুব ঘৃণা করে, সহ্যই করতে পারে না, এমনকি মেরে ফেলতে চায়। এত রাগ নীলের বাবা মাকে বশ করে নিয়েছে। নীল এখন আন্টি আর আঙ্কেলের অনেক প্রিয় পাত্র। তারা দুজন খুব ভালোবাসে বাবুকে, কিন্তু নীলের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সারাদিন নীলকে অপমান করে মুখে যা আসে তাই বলে, আর নীল নীরবে সব সহ্য করে নেয়। আজকে কলেজে গিয়ে দেখে নীল ওর বন্ধুদের সাথে বসে আছে। নীলা সেখানে গিয়ে, এই ফকিন্নি, লাট সাহেবের মতো তো বসে আছিস, আর আমি বলেছিলাম আমার নতুন জুতা আনতে, বাসায় এনেছিস তো? মেম সাহেব এসব কথা এখানে না বললে কি নয়? কেন, তোর প্রেস্টিজে লাগছে? মেম সাহেব, আপনি এসব কথা বাসায় গিয়ে বলেন। না, আমার যেখানে মন চাইবে সেখানে বলবো। আমি তোর বাসায় থাকি না, তুই আমাদের বাসায় পড়ে আছিস। শুধু তাই না, আমার বাবা মাকে তুই বশ করেছিস। মেম সাহেব, আপনি শুধরাবেন কবে? কুত্তা, তুই আমাকে কথা শোনাচ্ছিস? আমি তোকে... এই বলেই সবার সামনে নীলের গালে থাপ্পড় মেরে দিল দুইটা। মেরে চলে গেল। এই বলেই সবার সামনে নীলের গালে থাপ্পড় মেরে দিল দুইটা। মেরে চলে গেল। দোস্ত, তোর কতবার বলেছি তুই আমার বাসায় এসে থাক, কেন ওই বাসায় পড়ে আসিস? তুই শুধু একবার বল, দেখ ওই মেয়েকে কি অবস্থা করি। মোটেও না, ওর কোনো ক্ষতি করিস না। এত অপমান করে তাও কিসের জন্য পড়ে আসিস? আমি কে ছিলাম সেটা ভুলে গেলে চলবে না। জানিস, ঠিকভাবে খেতে পেতাম না। সকালে খাবার জুটলে সারাদিন জুটত না, আর না ছিল থাকবার জায়গা, না ছিল পরবার বস্তু। কিন্তু আঙ্কেল আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। জানিস, আমার আম্মু আছে কি জানি না, তবে আম্মু পেয়েছি। তারা সবাই আমাকে এত ভালোবাসে। শুধু নীলা একটু খারাপ ব্যবহার করে, কিন্তু আমি ওদের নুন খেয়ে বড় হয়েছি। এখন আর বেমানি করতে হয় নাকি? আর নীলার কথায় আমি কিছু মনে করি না। দেখবি নীলা একদিন বুঝবে, কিন্তু সেদিন কোনো পথ থাকবে না। থাক, বাদ দে, চল বাসায় যাই। চল। নীল বাসায় চলে আসলো। আসবার পর, আম্মু আম্মু কই গেলে? এই তো, আয় ফ্রেশ হয়ে আয়, খেতে দিয়েছি। নীল গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ক্ষুধা লাগছিল, তাই খাবার নিয়ে বসে আছে। একটু বাদেই নীলা আসলো। এসেই, এই লাট সাহেবের বাচ্চা, দূর হয়ে যা, আমার ক্ষুধা লাগছে। নীলা, দিন দিন মুখের ভাষা কি হচ্ছে? আমি ভাবতেও পারিনি তোমার এত অধপতন হবে। মেম সাহেব, আপনি মাথা গরম করবেন না। নিন, বসে খেয়ে নিন, আমি সরে যাচ্ছি। নীল, কোথাও যেও না, তুমি এখানেই থাকো। দেখি ওর শ্রোতা কত দূর গিয়েছে। না আম্মু, আমি রুমে গিয়ে খাচ্ছি। মেম সাহেব, আপনি খেয়ে নিন। নীল জোর করে উঠে ওর রুমে চলে গেল। কি করবে? দোষ তো নীলের, কারণ নীলা তো আর নীলের বাসায় গিয়ে ওরে অপমান করছে না। নীলার বাসায় এসেছে তাই অপমান করেছে। চলে গেলে তো আর অপমান করতো না। নীল খেয়ে দিয়ে শুয়ে পড়লো। ইদানিং আঙ্কেল কাজে অনেক ব্যস্ত হয়ে থাকছে, সেজন্য ঠিক মতো কথা বলতে পারছে না। বিকালবেলাতে নীল চলে গেল ছাদে। গিয়ে ছাদে লাগানো গাছ পরিষ্কার করতে লাগলো। তখন নীলা আসলো ওর গাছে পানি দিতে। কুত্তা, তোর এত অপমান করি, তোর কি গায়ে লাগে না? চলে যাস না কেন? তোর কি লজ্জা বলতে কিছু নেই? মেম সাহেব, এতিমনাথদের লজ্জা থাকে না, আর যেটুকু থাকে সেটা আপনাদের মতো ধরে না দেখতে পান না। তোর মুখে মুখে কথা বলার বারটা ইদানিং খুব বেড়েছে। তুই আমার জীবন থেকে সুখ নিয়ে নিচ্ছিস। তোর জন্য আমার আম্মু পর্যন্ত আমাকে কথা শোনায়। মেম সাহেব, আপনারা বড় লোক মানুষ। আপনার আম্মুর সামান্য কথায় আপনি যদি কষ্ট পান, তাহলে কিভাবে হবে বলুন? আর আমি যে আপনার কথা অপমান থাপ্পড় সহ্য করে আসছি এই 1 যুগ ধরে। আছিস কেন? দূর হয়ে যেতে পারিস না? চলেই যেতাম আমি, শুধু আপনার বাবা মায়ের জন্য। তারাই আমার পৃথিবী, আর আপনাদের নুন খেয়ে বড় হয়েছি, কিন্তু শোধ করতে হবে। লাগবে না, তুই দূরে গিয়ে মর তো। মেম সাহেব, আপনি যে আমাকে এত অপমান করেন, এত খারাপ ব্যবহার করেন, তা আপনার কি কখনো মনে হয় নাই যে এটা ঠিক না? তোরে খুন করলেও আমার একটুও সমস্যা হবে না। তোর মতো ফকিন্নির। দেখেন, কাউকে কষ্ট দিয়ে কিন্তু সুখে থাকা যায় না। আপনার প্রতিটা আঘাতের কথা আমার মনে গেঁথে আছে।
আমি তো যাবই না, বরং দেখবো কত অপমান করতে পারেন। তোরে আমি খুন করে দেব। মেম সাহেব, একটা কথা বলে রাগ করবেন না। কি কথা? এখন আমি আর ছোট নেই, বড় হয়েছি। আর ফকিন্নি হলেও আত্মসম্মান আছে। তাই বলছি কি, সবার সামনে আর অপমান করবেন না, কষ্ট হয়। আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে বাসায় ফেলে সারাদিন স্যান্ডেল দিয়ে পিটাবেন, তো সবার সামনে অপমান করবেন না। এতে আমার থেকে আপনার বেশি সম্মানহানি হবে। আমার সম্মান মানে? দেখুন, সবাই তো জানে আমি আপনার বাসার কুকুর, কাজের লোক। আমি তো আপনার সাথে খারাপ আচরণ করি। কুকুর মানুষের পায়ে কামড় দেয়, কিন্তু মানুষ কিন্তু তা করেন না। সবার সামনে আপনি আমাকে মারলে সবাই আপনাকে খারাপ ভাববে, সেজন্য আর সবার সামনে অপমান করবেন না প্লিজ, দোহাই লাগে আপনার। আমাকে এত জ্ঞান দিতে হবে না। তোর থেকে জ্ঞান নিয়ে বড় হবার ইচ্ছে নেই। লোকে কি বললো তা নিয়ে নীলার কোনো মাথা ব্যথা নেই। নীল উঠে চলে আসলো। নীল জানে নীলাকে বলে কোনো লাভ নেই। নীল বিকাল বেলায় রাস্তা দিয়ে হেঁটে যায়, বাহিরে যাচ্ছে। তখন নীলাও তার বান্ধবীদের সাথে করে বেড়াতে বের হয়। নীলের এলাকায় অনেক ছেলে নীলের সাথে বন্ধুত্ব করতে চাইলেও নীল শুধু আল আমিন, আরাফাত, আরমান, ফয়সাল, একাব্বর আর শাওনকে নিজের খুব ভালো বন্ধু ভাবে। নীল সবার জন্য অপেক্ষা করতে লাগলো। খানিক বাদে সবাই আসলে মিলে ঘুরতে বের হলো। বন্ধু, তোর খুব কষ্ট হয় তাই না? নীলা অনেক খারাপ ব্যবহার করে। আরে না, নীলা খারাপ ব্যবহার করে তাতে কি? ওর বাসায় সবাই তো আছেন, তারা আমাকে তার ছেলের মতো দেখেন, খুব ভালোবাসেন। তাদের ভালোবাসার কাছে নীলার খারাপ ব্যবহার হার মেনে যায়। চল গিয়ে ফুচকা খেয়ে আসি। না থাক। না, চল। সবাই নীলকে জোর করে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। খানিক বাদে নীলাও আসলো ওর বন্ধুদের সাথে। একদম কথা বলবি না, চুপ করে থাক। আজকে কিছু বললে আমি সহ্য করব না। না, ওরা যেন কিছু বলিস না। দেখা যাবে। প্লিজ, তোরা ওরা কিছু বলিস না যেন। এভাবে খানিক বাদে ফুচকা খেতে গেলে নীলা নীলের দিকে এগিয়ে আসলো। মেম সাহেব, কিছু বলবেন? আমি ফুচকা খাবো, এখান থেকে চলে যা। এই মেয়ে, এটা কি তোমার বাবার জায়গা যে চলে যাবে? প্লিজ, তোরা সবাই চুপ কর। চল এখান থেকে, আমরা চলে যাচ্ছি। না, কোথাও যাচ্ছি না। এতই যদি সমস্যা হয় আপনি চলে যান। নিজে পারিস না বলে কি বন্ধুকে দিয়ে কথা বলাচ্ছিস? প্লিজ চুপ কর, চল এখান থেকে। মেম সাহেব, আমরা চলে যাচ্ছি। এই, তুই কেন ভয় পাস ওই মেয়েকে? ও একটা মেয়ে আর তুই ছেলে। তুই ওকে ভয় পাবি না, ও তোকে ভয় পাবে। তোদের পায়ে পড়ে চুপ কর। মেম সাহেব, আপনি কিছু মনে করবেন না। তোর ব্যবস্থা আমি করছি, বাসায় আয়। তোদের বললাম কথা বলিস না, তবুও কি করলি? আর কতদিন চুপ করে থাকবি? ওর কথায় জবাব দে, দেখবি ও আর তোর উপর অত্যাচার করবে না। না রে, ওরে বকা দিতে হবে না। আমি একটু বকা দিলে কান্না করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। নীলা অনেক আদরের মেয়ে। ঠিক আছে, শোন ওর বকুনি, যেমন খুশি। ওই যে ওরে রাগিয়ে দিলি, জানি না বাসায় গিয়ে কি তোলপাড় করে। ও যা বলবে তার জবাব দিবি, দেখবি ও আর কথা বলবে না। যা, বাসায় যা, আমিও বাসায় যাচ্ছি। নীল সবাইকে বিদায় জানিয়ে বাসায় আসলো। বাসায় আসবার সাথে সাথেই, কুত্তার বাচ্চা, তুই তোর বন্ধুকে দিয়ে আমাকে অপমান করাস। আজ তোর একদিন কি আমার একদিন। মেম সাহেব, আপনি ওদের কথা কিছু মনে করেন না। আমি ওরে কিছু বলিনি, তবু ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। একটুও যায় না। আচ্ছা, তোর মাথায় একটুও যায় না যে তুই থাকলে আমি বিরক্ত বোধ করি? তবু কিসের জন্য পড়ে আছিস? ভালোবাসা, আম্মু আর আঙ্কেলের ভালোবাসা আমাকে যেতে দিচ্ছে না। দূর হয়ে যা, এত লোক মরে তুই মরতে পারিস না? দোয়া করুন যাতে তাড়াতাড়ি মরে যায়। যা গিয়ে গাড়ির তলায় মাথা দে। জানেন, একটা কুকুরকেও মানুষ এত অবহেলা করে না যতটা আপনি করেন। মেম সাহেব, আমি মানুষ পাথর না, আমার কষ্ট হয়। কষ্ট হয় তো আছিস কেন? চলে যা। বললাম না, একটা নিষিদ্ধ মায়া আমাকে ধরে রেখেছে, তা না হলে কবে চলে যেতাম। জানেন, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হয়। আপনি কি বুঝবেন এতিমের কষ্ট? আপনার তো সব আছে। কি রে, কি কথা হচ্ছে? আম্মু, তেমন কিছু না, ওই কলেজের ব্যাপারে কথা বলছিলাম। নীল, গুছিয়ে নাও, আমরা নরসিংদী যাব, আমার বাবার বাড়ি। আম্মু, আপনাকে একবার তো বলেছি, কোথাও যেতে ইচ্ছে করে না। আমি বাসায় থাকবো,
প্লিজ দোহাই লাগে আপনার, আমাকে নিয়ে যেন না, আপনারা যান। ঠিক আছে নীলা, তুই গুছিয়ে নে, কাল ভোর 4টায় ট্রেন। আমি যাব, তাও তোমার ওই বাবার বাড়ি। স্নান করবার জন্য একটা ভালো বাথরুম নেই, আর রাতের বেলায় সবাই একসাথে ঘুমাবে। আর ওই বুড়ি তো আছে, আমাকে দেখলে বলবে, এই নীলা তোর চুল এমন কেন, সামনের দিকে এমন করে রং করা কেন, পাজামা এত ঢিলা কেন, হাতের নখ বড় কেন, আয় মাথায় তেল দিয়ে দে। এসব আদিক্ষেতা দেখলে মেজাজ গরম হয়ে যায়। আমি যাবই না। নীলের সাথে থাকতে পারবি? বাসায় নীল আর তুই কোনো ঝগড়া করবি না তো? ওই ছেলেকে এই কয়দিন বাসায় আসতে নিষেধ করে দাও, তাহলেই হবে। হ্যাঁ, বাড়ির বাইরে থাকবি, নীল বাসায় থাকবে। সে দেখা যাবে। নীলা তুই এমন কেন? ছেলেটার সাথে একটু ভালো ব্যবহারও তো করলে পারিস, একটা দিন ভালো ব্যবহার করে দেখিস। আরে আন্টি, মেম সাহেব তো অনেক ভালো ব্যবহার করে, শুধু আপনাদের সামনে আপনাদের দেখানোর জন্য এমন নাটক করেন। থাক, আমি জানি। আসো খেয়ে নাও। আমি পরে খাবো, আপনারা খেয়ে নিন। নীল জানে নীলা খাবে না, যদিও খায় সেজন্য পরে খাবে। ওরা সবাই খেয়ে নিল। নীল গিয়ে রুমে শুয়ে পড়লো। খানিক বাদে আন্টি খাবার নিয়ে নীলের রুমে গেল। নীল, তোকে নীলা খুব কষ্ট দেয় তাই না? না আম্মু, নীলা অনেক ভালো একটা মেয়ে, ওর অসবগুলো বেশ ভালোই লাগে। হ্যাঁ, খেয়ে নে। আচ্ছা আম্মু, আমি যদি চলে যাই তাহলে কি আপনি কষ্ট পাবেন? ওই কথা আর একবার বলে দেখ, আমি আর তোর সাথে কথাই বলবো না। আমাকে ছেড়ে তুই কোথাও যাস না। কোথাও যাব না। নে ঘুমিয়ে পড়, কাল ভোরে যেতে হবে। আর নীলা যদি কিছু বলে তাহলে রাগ করিস না। আরে আমি রাগ করি না। আন্টি নীলকে খাইয়ে দিয়ে চলে গেল। নীল ঘুমিয়ে পড়ল। নীলের ঘুম ভেঙে গেল ভোরবেলায়। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপর আন্টি আর আঙ্কেলকে স্টেশনে নিয়ে গেল। নীলাও সাথে গেল। তারপর তাদের বিদায় জানানো হলো। এবার তুই কিসে যাবি? চিন্তা করবেন না, আমি এদিকে থাকবো, আপনি বাসায় চলে যান। এই বলে নীল হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে মিশে গেল আর নীলা বাসায় চলে আসলো। সারাদিন পার হয়ে গেল। সন্ধ্যা একটু আগে নীল আস্তে আস্তে বাসায় গেল। বাসায় গিয়ে দেখে রিয়া, নীলার বান্ধবী, বাসায় এসে নীলার সাথে গল্প করছে। এই দেখ, নবাব জাদা বাসায় আসছে, এবার আমার মাথা খাবে। সারাদিন কত শান্তিতে ছিলাম, ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে, কিন্তু না, আবার শুনি এসে হাজির হয়েছে। নীল কোনো জবাব না দিয়ে চুপচাপ ওর রুমে চলে গেল। সারাদিন শুধু পার্কের মধ্যে বসিয়েই কাটিয়ে দিয়েছেন, ঠিক মতো খাইও নাই। রুমে গিয়ে একটু বিশ্রাম নিতে শুয়ে পড়লো। নীলা, এই ছেলে আর তুই এক বাসায়? বাসায় আর কেউ নেই? কি আর করব বল? যদি কিছু করে, যদি তোর উপর জোর করে? হাসতেছিস কেন? ওরে আমি চিনি, ও এমন না। আমার সামনে মাথা নিচু করে থাকে, আমার মুখের উপর কথা বলে না। আর তোর চিন্তাধারা এত কনফিডেন্ট থাকবেই তো। 10 বছরের উপরে আছে আমাদের বাসায়, সারাদিন অপমান করি তো তার কোনো প্রতিবাদ করে না। আর তুই কি বলছিস? তুই যা বলিস তাই বলিস। নীলের মতো একটা ছেলে হয় না। আসলে আমি না ওর প্রেমে পড়ে গেছি। ভাই নিয়ে যা তো, আপদ বিদায় হোক। না বাবা, আমার পড়াশোনা আগে, যদি কপালে থাকে তাহলে হবে। থেকে যা আজকে আমার বাসায়। না বাবা, আমার বাসায় ছাড়া কোথাও ঘুম আসে না। তুই একটু কষ্ট করে নে। রিয়া নীলাকে বিদায় জানিয়ে ওর বাসায় চলে গেল। এখন বাসায় শুধু নীলা আর নীল। নীলুর রুমে কাত হয়ে শুয়ে আছে, ক্ষুধাও লাগছে। আর নীল যদি এখন বাসা থেকে খাবার খায় তাহলে নীলা আজে বাজে কথা বলবে। তাই নীল আস্তে আস্তে উঠে বাইরের দিকে গেল। যা টাকা ছিল তা দিয়ে বিস্কিট কিনে বাসায় আসলো। নীলা ড্রয়িং রুমে বসে তা দেখলো। রুমে ঢুকবার সময় নীলা, না, নবাব খ্যাত কোথায় যাওয়া হচ্ছিল? তা একটু বাইরে গেছিলাম। কি করতে গিয়েছিলেন? সিগারেট কিনতে নাকি গাঞ্জা? আমি নেশা করি না, এসব কথা বলেন কেন? তো কি করতে গিয়েছিলেন? আসলে আসলে কি? খুব ক্ষুধা লাগছিল, তাই বিস্কিট কিনতে গেছিলাম। কেন, বাসায় কি খাবার নেই? আছে, কিন্তু যদি খাই তাহলে আপনি মারবেন, না হলে বকা দেবেন। এতই যখন ভয়, চলে যাস না কেন? আমি চলে গেলে আম্মু খুব কষ্ট পাবে। আমি ঘুমাবো, একদম বিরক্ত করবি না। আর এমনিতেই কাল খুব সকালে ক্লাস আছে, দূর হয়ে যা। নীল রুমে চলে গেল। গিয়ে পানির বোতল নিয়ে বিস্কুট খেতে লাগলো। তখন নীলা রুমে আসলো।
বিস্কুট খেয়ে ক্ষুধা মিটবে? এখন তো পাচ্ছি, কিন্তু কোনো এক সময় পানি ছাড়া কিছুই পেতাম না। ঢং না করে টেবিলে খাবার আছে, যা গিয়ে খেয়ে নে। না, আমার পেট ভরে গেছে। সবাই ঠিকই বলে কুকুরের পেটে ঘি হজম হয় না। তোর কাছে ওই বিস্কুটই বেস্ট, তা খেয়েই থাক। আমার খাওয়া শেষ। সব আগাছা এসে আমার কপালে জুটেছে, কবে যে দিতেই হবে কে জানে। নীলা চলে গেল। যাই হোক, নীলা আজকে তো খেতে বলেছে নীলের কাছে, তাতেই অনেক। নীল বিস্কুট আর পানি খেয়ে ঘুমিয়ে পড়ল। হেমন্ত শেষ, হালকা হালকা শীত নেমে এসেছে। সকালে ভোর ভেঙে ঘুম ভেঙে যায়। তখন ঘুম থেকে উঠে সমস্ত কাম শেষ করে বসে রইল নীল। বারান্দায় বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ পর নীলাও ঘুম থেকে উঠে যায়। নীল তখন চুপচাপ বসে আছে। নীলা উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এই ছোট লোকের বাচ্চা, কই গেলি? কোথায় গিয়ে মরলি? নীল নীলার কথা শুনে দৌড়ে সামনে গিয়ে বলল, হ্যাঁ মেম সাহেব, বলুন কি বলবেন। আজকে কি কলেজে যাবি? না, আমার শরীর ঠিক নেই, ক্লান্ত লাগছে, আমি যাব না। বাসায় থাক, আর কোনো জিনিস যেন চুরি না হয়। মেম সাহেব, আমি গরিব, এতিম, কিন্তু চোর না। আমাকে সব বলবেন না, খুব কষ্ট হয়। আমি ক্লান্ত হয়ে গেছি। মরে তো যাস নাই, আমি কলেজে যাচ্ছি। বাসায় যেন কোনো অপকর্ম করিস না। আপনি নিশ্চিন্তে থাকেন। নীলা কলেজে চলে গেলেন। এবার নীল ভাবছে নীলা কলেজ থেকে এসে কি খাবেন। নীলার ভালো করবার জন্য নীল রান্না করতে লাগলো। রান্নার নিয়মকানুন জানে, তবে এক্সপেরিমেন্ট নেই। কাঁচা হাতে রান্না করতে লাগলো। প্রথমে ভাত রান্না করলো, তারপর ডাল রান্না করলো, কিন্তু মাংস রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললো গরম তেলে। তবুও রান্না শেষ করলো। জানে না রান্না কেমন হয়েছে, সবকিছু সুন্দরভাবে পরিবেশন করলো। ডান হাত অনেক পুড়ে গেছে, তাতে ওর কোনো মাথা ব্যথা নেই। ওর নিজের প্রতি কোনো যত্ন নেই। জ্বর আসলেও কাউকে জানায় না। 12টার দিকে সবকিছু গুছিয়ে বসে রইল। তখন নীলা বাসায় আসলো। বাসা থেকে কি কি আস্বাদ করলি? ম্যাম, আমি কিছু নেই নাই। বসে না থেকে রান্না করলে তো পারতিস। এখন তো আমি রান্না করব, তাই কাণ্ডে পিণ্ডে গিলবি। বসে বসে অন্ন ধ্বংস করছিস। ম্যাম সাহেব, আমি রান্না করেছি, আপনাকে রান্না করতে হবে না। রান্না করেছিস তাও আবার তুই? তো কি শাক পাতা রান্না করলি? আসেন, আমি পরিবেশন করে বসে আসছি। নীলা গেল। নীল নীলাকে বসতে দিয়ে একটা প্লেট নিয়ে নীলাকে খাবার পরিবেশন করে দিল। নীলা খেতে গিয়ে থামলো। আমি তোর ধান্দা ধরে ফেলেছি। কিসের ধান্দা ম্যাম সাহেব? এই খাবারে বিষ আছে, আর তুই আমার এই বিষ খাইয়ে মেরে আমার সব সম্পত্তি নিয়ে নিবি। ছি ছি, কি বলেন এসব ম্যাম সাহেব? আমি এত নিচ না। এটা একদম ভালো খাবার, এতে কোনো বিষ নেই। এই দেখুন আমি খাচ্ছি। নীল অন্য প্লেট থেকে খাবার চামচ দিয়ে প্লেটে তুলে হাত দিয়ে যাবে, তখনই পোড়া হাতে ঝাল লাগলো। আর নীল জ্বালা সহ্য করতে না পেরে আহ করে চিৎকার করে উঠল। চিৎকার দিলি কেন? নীল কোনো কথা না বলে হাতটা লুকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ট্যাপ ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখলো। নীলা পেছন দিক থেকে খেয়াল করলো। কি হয়েছে হাতে? কিছু না, আপনি বসুন, আমি এসে খেয়ে দেখাচ্ছি খাবার কিছু নেই। দেখা তোর হাত। না, আপনি গিয়ে বসুন, আমি আসতেছি। কিন্তু নীলা গিয়ে জোর করে ওর হাত দেখলো। জীবনে আজকে মনে হয় প্রথম নীলা নীলকে ছুঁয়েছে। এর আগে গায়ে হাত দিয়েছে, তবে সেটা থাপ্পড়। কিভাবে পোড়ালি? এ কিছু না, আপনি চলুন। নীলা নীলকে হাত ধরে টানতে টানতে ওর রুমের দিকে নিয়ে গেল। এবার ড্রয়ার থেকে স্যাভলন বের করে হাতে লাগিয়ে দিয়ে যাবে, তখন নীল হাত থেকে পেছনে টেনে নিল। চুপ করে থাক ছোট লোকের বাচ্চা। আমাকে বোকানি শোনাবে বলে প্ল্যান করছিস? চুপচাপ থাক। এতিমের হাতে আর ক্রিম লাগাতে হবে না, এমনিতে ঠিক হয়ে যাবে। সোজা হয়ে দাঁড়িয়ে রইল থাপ্পড় খেয়ে, আর নীলা হাতে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। কি খুচরা পাপ করেছিলি, তার শাস্তি। নীলা হাতে ক্রিম লাগিয়ে দিল। তারপর নীলা বাহিরে আসলো। নীলও আসলো। নীলা গিয়ে খেতে লাগলো। কি দেখছিস? আপনি আমার হাতে? তোর হাতে স্যাভলন লাগিয়ে দিয়েছি,
তাই বলে ভাবিস না গলে গিয়েছি। যদি রাস্তায় একটা কুত্তাও অসুস্থ হয়ে যায় তাকেও আমি হেল্প করি। আর তুই তো কোথাকার একটা মানুষ। একটা কুকুর আমার মতো অবহেলিত হয় না যতটা আমি আপনার কাছ থেকে হই। তাই আমি তোর বাসায় গিয়ে অপমান করছি? ও, তোর তো আবার বাসা নেই। নীলা এসে এক লোকমা খাবার গালে তুললো। তুই রান্না করেছিস? হ্যাঁ, কেন ভালো হয়নি? আসলে কোনোদিন রান্না করি নাই তো, তাই একটু কষ্ট করে খেয়ে নিই। খাচ্ছি, আমার সামনে থেকে যা। তুই থাকলে খেতে মন চায় না। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। নীলা গিয়ে খেতে বসলো। নীল সোজা বাসার বাহিরে চলে গেল। বাহিরে হালকা করে মেঘ একসাথে জড়ো হচ্ছেন, রাতেই নামতে পারে। নীল সেই দুপুর 3টার সময় গেছেন, আর এখন রাত 11টা বাজতে চললো, তবুও বাসায় আসছে না। তখন বাহিরের মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে শীতও লাগছে। বাসার দরজা খোলা আছে। নীলা একটা চাদর গায়ে দিয়ে ড্রয়িং রুমে আসে। রাত 11:20-এর দিকে নীল আস্তে আস্তে রুমের দিকে আসলো। ভিজে চাপড় চোপড় হয়ে গেছে, শীতে কাঁপছে। এটা তোর বাসা না যে যখন খুশি আসবি, এটা ভদ্রলোকের বাসা। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? নীল শীতে কাঁপছে, কথা বলতে পারছে না। তখন নীল রুমে গিয়ে জামা পাল্টে গরম জামা পরে নিল। নীলা নীলের রুমে ঢুকলো। আমার কথা জবাব দে, কোথায় গিয়েছিলি? আজকে খুব একা একা লাগছিল আর ক্ষুধা লাগছিল, তাই ওখানে গিয়েছিলাম। বাসায় কি খাবার নেই? আছে, তবে সেটা নিষিদ্ধ। আমার হাত পুড়ে গেছে, খেতে পারবো না তোলে, তাই ওখানে গিয়েছিলাম। যে চাচি আমাকে মানুষ করেছিল তার কাছে, সে আমাকে খাইয়ে দিয়েছে। তাই বলে বৃষ্টিতে ভিজতে ভিজতে এই বৃষ্টি কি করবে? আর বৃষ্টিতে ভিজে কান্না করলে তো চোখের পানি কেউ দেখতে পায় না। খেয়েছিস রাতে? হ্যাঁ। কি খেয়েছিস, বিস্কুট নাকি মুড়ি? না, চাচি হালকা ডাল আর ডিম রান্না করছিল, তাই দিয়ে খাইয়ে দিয়েছে। ভালো হয়েছে, বাসায় তো মাংস রান্না করেছিলি, খেয়ে নিতে পারতিস। কুকুরের পেটে ঘি সহ্য হয় না, ওই ডাল আর ডিমই যথেষ্ট। হ্যাঁ তাই, আমি ভাবছিলাম আপদ বিদায় হয়েছে, কিন্তু না, এসে জড়ো হয়েছে। নীল কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লো। ক্লান্ত শরীর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাহিরে রোদে উঠে গেছে, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। এক লাফে উঠে বসলো। তাড়াতাড়ি ফিরে এসে বাহিরে এসে দেখে নীলা মন খারাপ করে চেয়ারে বসে আছে। কি হয়েছে নীলার? মেম সাহেব, কি হয়েছে আপনার? দেখা ভালো লাগছে না, যা আমার সামনে থেকে। কি হয়েছে? শরীর খারাপ নাকি? মেম, কি জন্য মন খারাপ আমাকে বলুন। যাবি আমার সামনে থেকে? আমি কি আপনাকে কোনোভাবে হার্ট করেছি? বলুন, আমাকে মন খারাপ করে থাকবেন না। আমার এমনি মন খারাপ, যা আমার সামনে থেকে, না হলে থাপ্পড় খাবি। আপনি আমাকে যত ইচ্ছে তত থাপ্পড় দেন, কিন্তু মন খারাপ করে থাকেন না। আমাকে বলুন, আমি আপনার মন ভালো করে দেব। যাবি এখান থেকে? একটা জোকস বলি, দেখবেন মন ভালো হয়ে যাবে। দেখ, আম্মুকে ছাড়া কখনো থাকি নাই, আম্মুর জন্য মন কাঁদে। আমি একটা কথা বলবো। কি কথা? চলেন আপনার নানার বাড়ি, আম্মুকে দেখতে পাবেন, সাথে মনও ভালো হয়ে যাবে। না, যাব না। চলুন, দেখবেন আপনার আম্মু নানু সবাই কত খুশি হবে, আর বেড়ানো হয়ে যাবে। না, যাব না। চলুন না, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। তাহলে টিকিট কাটি, বিকালে যাব আর সকালে পৌঁছে যাব। তোর সাথে? সমস্যা নাই, আমি আপনার থেকে দূরে থাকবো। যা, টিকিট রেডি কর। নীল অনলাইন থেকে 2টা টিকিট বুকিং করলো। নীলা সবকিছু গুছিয়ে নিল। সারাদিন নীল বাহিরে থাকলো। দুপুর বেলায় বাসায় আসলো। তুই কই থাকিস সারাদিন? আপনার মন খারাপ ছিল, তাই একটু বাইরে গেছিলাম। আপনি গুছিয়ে নিন। ওয়েট কর। নীলা 10 মিনিট বাদে গুছিয়ে নিল। চলুন। তুই এই গেঞ্জি পরে যাবি নাকি? আমি তো আপনাকে এগিয়ে দিতে যাচ্ছি, আপনার নানার বাসায় যাব না তো, আমি এগিয়ে দিয়ে চলে আসবো। অত দূর কি করতে যাবি? আপনাকে এগিয়ে দিতে, আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি যাচ্ছি। তবুও ভালো জামা কাপড় পরে নে,
ফকিন্নির মতো লাগছে। আমি তো ফকিনি নই, তার আবার কেমন লাগবে? বেশি কথা না বলে যা বলছি তাই কর। তো নীল ভয়ে তাড়াতাড়ি রুমে গিয়ে একটা ভালো শার্ট পরে আসলো। ট্রেনে একদম আমার সাথে কথা বলবি না। কি ঠিক আছে? নীল নীলার জামা কাপড়ের ব্যাগ নিয়ে নিল, তারপর যেতে লাগলো। 4টার সময় ট্রেনে গিয়ে বসলো। 4:25 ট্রেন। নীলার সিট একই বগিতে পড়লো। নীল নীলার জন্য স্পেশাল ক্যান্টিনের ব্যবস্থা করেছে। নীল সাইডে দাঁড়িয়ে আছে। আই এখানে বস। না থাক। বস, না হলে অন্য কেউ এখানে বসে যদি। নীল গিয়ে নীলার পাশে বসলো। মাঝখানে ব্যাগ। ট্রেন ছেড়ে দিল। নীলা আর নীল দুজনে ট্রেনে বসে রইলো, আর মাঝখানে ব্যাগ। ট্রেন ছেড়ে দিল। প্রায় আধা ঘন্টায় কেউ কারোর সাথে কথা বললো না। নীল শুধু করলো, মেম সাহেব আপনার ঘুরতে ভালো লাগে? লাগে, তবে তোর সাথে না। মেম সাহেব একটা কথা বলবো। কি কথা? যদিও বলা উচিত নাই, তবুও ছোট মুখে বলছি, আপনাকে সুন্দর লাগছে। নীলা কোনো কথা বললো না। খানিক বাদে, যদি থাপ্পড় খেতে না চাস তাহলে চুপ করে থাক। ভুল হয়ে গেছে। নীলাদের সামনে একজন ভদ্র মহিলা বসেছিলেন। তোমরা দুজন একসাথে কোথায় যাচ্ছ? আগে আমরা নরসিংদী যাচ্ছি। আপনি? আমি সামনে স্টেশনে নেমে যাব। তা তোমরা দুজন কি? আপনি যেটা ভাবছেন সেটা না। উনি আমার মেম সাহেব, আমি ওনার বাসা চাকর। কথাটা শুনতে পেয়ে ও নীলা না শোনার ভান করে আছে। আর চাকর কথা শুনে এই মহিলা বেশ অবাক হয়ে গেলেন। তিনি, তুমি কাজ করো? তোমার মতো একটা ছেলে চাকর? বিশ্বাস হয় না। দেখে তো মনে হয় তোমরা দুজন স্বামী। আর বাকি কথা বলতে দিল না নীলা। তার আগে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনার কি মনে হয় আমরা স্বামী স্ত্রী? এই কে আপনি? চেনেন আমাদের? যেখানে যাচ্ছেন সেখানে যান। বুঝি না আসে কোথা থেকে। মেম সাহেব উনি বুঝতে পারেন নাই, সেজন্য ভুল করেছেন। আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। আন্টি, আপনি মেম সাহেবের কথা কিছু মনে করবেন না। উনি একটু রাগী, তবে অনেক ভালো মানুষ। আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। না না বাবা, ঠিক আছে, আমি রাগ করি না। আর তোমার ব্যবহার দেখে বুঝতে পারছি তুমি খুব ভালো। ভালো হয় আপনার সাথে নিয়ে যান। আসছে কোথা থেকে? এই জন্য ওই ট্রেনে যেতে চাই না। মেম সাহেব প্লিজ রাগ করবেন না, লোক খারাপ বলবে। আমাকে বিরক্ত করিস না। নীলা কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। হালকা হালকা শীত থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমি জ্যাকেটের বাটনগুলো লাগিয়ে বসলাম, আর নীলা ব্যাগ থেকে চাদর বের করে গায়ে দিয়ে বসলেন। রাত 7টার দিকে একটা স্টেশনে ট্রেন থামলো। সেই মহিলা নেমে গেলেন। আমার হালকা ঘুম আসলো। হেলান দিয়ে শুয়ে আসি, তখন খেয়াল করলাম কেউ আমার গায়ে হাত দিয়ে ডাকছে। তাকিয়ে দেখি 10 বছর বয়সী একটা ছেলে, গায়ে ময়লা। স্যার 10টা টাকা দেবেন? খুব ক্ষুধা লাগছে, একটা রুটি কিনে খাইতাম। ছেলেটির কথা শুনে আমি চলে গেলাম সেই ছোটবেলায়। আমিও তো এভাবে লোকের কাছে চেয়ে চেয়ে বেড়াতাম। ওর কষ্ট আমি বুঝতে পারছি। তার কষ্ট সেই বোঝে যে সেই সমপরিমাণ কষ্ট ভোগ করেছে। আমি জানি ক্ষুধার যন্ত্রণা কত নির্মম। দেন না স্যার, খুব ক্ষুধা লাগছে, সেই সকালে খেয়েছি, আর এখন রাত হয়ে গেছে। ওর কথায় আমার হুঁশ আসলো। তোমার নাম কি? আমার নাম সিফাত। তোমার খুব ক্ষুধা লাগছে? হয়। ঠান্ডা লাগছে না? ক্ষুধার যন্ত্রণায় আর শীত লাগে না স্যার। চলো খেয়ে নেবে। এখানে আমার নিতে ভালো লাগছে না, তাই আমি ওই ব্যবহার করলাম। আমি করিমের হাত ধরে বাহিরে আসলাম। তারপর স্টেশনের পাশে একটা হোটেলে ঢুকে গেলাম। করিম কি খাবে? একটা রুটি। রুটি খাওয়াবো না। তোমার কি খেতে মন চাইছে? গোস্ত। অনেক দিন গোস্ত খাই না, ভুলে গেছি গোস্তের স্বাদ কেমন। একটু ওয়েট করো। আমি ওয়েটারকে ডেকে মাংসের অর্ডার দিলাম। তারপর মাংস দিয়ে করিম খেতে লাগলো। সিফাত তুমি একা? না স্যার, আমার নাকি মা বাবা দুজনেই আছেন। বাবা মদ গাঁজা খায় আর ঘন ঘন বিয়ে করেন। বাবা মা দুজনেই আলাদা, আর মাও অন্য জায়গায়। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। খেয়ে নাও। এই হলো আমাদের দেশ, যেখানে তার তৃপ্তি লাভের জন্য বিয়ে করে আর সেই কষ্ট সহ্য করতে হয় এসব সিফাতের মতো ছেলে মেয়েদের। আসলে তারা বাবা মা নামের কলঙ্ক। সন্তান জন্ম দিচ্ছে অথচ মানুষ করতে পারে না। পেট চালাতে এই সব ছেলে মেয়ে এগুলো বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ে আর দেশের ক্ষতি করে।
এর জন্য দায়ী হলো সিফাতের বাবা মার মতো মানুষগুলো। যাই হোক, সিফাত খাওয়া শেষ করলো। সিফাত, এখন তো খেলে, তারপর কালকে কি করবে? জানি না, আল্লাহ চালিয়ে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আসি তাহলে। তোমার শীত লাগছে? একটু একটু, তবে দোকান বন্ধ করলে বস্তা গায়ে দিয়ে শুয়ে পড়লে আর ঠান্ডা লাগে না। বলেই চলে যেতে লাগলো। তখন আমি ওরে দাঁড় করিয়ে আমার জ্যাকেটগুলোর গায়ে দিলাম। যদিও বড় হয়ে গেছে, তাতে কি, শীত মানবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি কোনোদিন ভুলবো না। সিফাত মনের আনন্দ চলে গেল। আমি চলে আসতে গেলাম, তখন দেখি নীলা পিছনে দাঁড়িয়ে আছে। মেম সাহেব, আপনি বাহিরে কেন আসলেন? নিজের জ্যাকেট ওরে দিয়ে দিলি, এখন যাবি কিভাবে? চিন্তা করতে হবে না, আমি যেতে পারবো। ওদের কষ্ট দেখে তোরা তো লাগে কেন? কারণ আমিও ওদের মতো কেউ, আপনাদের দয়ায় আজকে এখানে। কিন্তু আমি তো জানি একজন এতিমের কষ্ট। ওদের যে কত কষ্ট হয় সেটা আপনি বুঝতে পারবেন না মেম সাহেব। তুই বোঝ, আমার বোঝা লাগবে না। মেম সাহেব, আপনাদের বাসায় যা খাবার নষ্ট হয়ে যায় তাতে করে 10টা শিশু খেতে পারতো, কিন্তু দেখছেন আজ ওদের খাবার চেয়ে বেড়াতে হচ্ছে। তোর কথা শুনবার টাইম নাই, সর, আমার ক্ষুধা লাগছে, আমি খেয়ে নি। নীলা গিয়ে হোটেল থেকে খেয়ে নিল, আমিও সামান্য খাবার খেয়ে নিলাম। গিয়ে আবার ট্রেনে বসলাম। 8টায় ট্রেন চালু করে দিল। আমি চুপ করে বসে রইলাম। ওহ, ভালোই শীত লাগছে। তবে আমি নীলাকে বুঝতে দিলাম না, তা না হলে আমাকে হয়তো গালাগালি করতো। আস্তে আস্তে কখন যে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙলো থাপ্পড় আর কিলঘুষির কারণে। চোখ মেরে দেখি আমি নীলার চাদরের মধ্যে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। বুঝতে পেরে এক লাফে সরে বসলাম। আজকে নিশ্চিত আমি শেষ। কুত্তার বাচ্চা, লুচ্চা, লজ্জা করে না? তোদের তো লজ্জা নেই শয়তান। আমার উপর তুই ছি 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 ছি। তোকে তো আমি ভদ্র ভাবতাম, ভেতরে ভেতরে। মেম সাহেব, আমি বুঝতে পারি নাই, আসলে ঘুমের মধ্যে কি হয়ে গেছে বুঝতে পারি নাই। প্লিজ মেম সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারি নাই। জেগে থাকলে এমনটা হতোই না। নানুর বাসায় চল, তারপর মজা বোঝাচ্ছি। নীলা ট্রেন থেকে নেমে গেলেন, আমিও নেমে আসলাম ওনার পিছু পিছু। উনি হন হন করে হাঁটতে লাগলেন। ইস, ঘুমের মধ্যে এটা কি করলাম। উনি তো খুব রাগ করলেন, আমাকে খারাপ ভাবলেন। এটা করা উচিত ছিল না। আমি জেগে থাকলে কখনো এমন করতাম না। মেম সাহেব, প্লিজ ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে করি নাই। তুই চল, আমি তো ব্যবস্থা করছি। না, ভুল যখন করেছি তখন ক্ষমা চাইতে হবে। আমি দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। নীলা স্থির হয়ে দাঁড়ালেন। আমি ব্যাগ মাটিতে রেখে সোজা ওনার পা জড়িয়ে ধরলাম। প্লিজ ম্যাম সাহেব, ক্ষমা করে দিন, আমি বুঝতে পারি নাই। আমি জেগে থাকলে কখনো এমন হতো না, আমাকে ক্ষমা করে দিন। রাস্তায় কি শুরু করলি? পা ছাড়। আগে বলুন ক্ষমা করে দিছেন, তাহলে পা ছেড়ে দেব। ক্ষমা না করলে পা ছাড়বো না। পা ছাড়বো, লোকে কি দেখবে? দেখুক আমি আমার মেম সাহেবের পা জড়িয়ে ধরেছি। আচ্ছা, উপরে ওঠ। ক্ষমা করে দিছেন? হ্যাঁ। আমি ব্যাগ নিয়ে উপরে উঠলাম। লাস্ট তুই কি বললি? কই? তোর মেম সাহেব? আপনি ভুলভাবে নিয়েছেন। আপনি আমার মেম সাহেব, তবে মালিক হিসেবে আমি আপনার চাকর। ঠিক আছে, চল। মেম সাহেব, বিশ্বাস করুন, আমি ঘুমের মধ্যে হয়তো ভুল করে এমন করি, কিন্তু বিশ্বাস করুন আমি এমন ধরনের ছেলে না। চল, আর হয়তো 5 মিনিট হোটেলে পৌঁছে যাব। আপনি যেতে পারবেন না? হ্যাঁ, পারবো। তাহলে আপনি যান, আমি বাসায় ফেরত যাই। এত দূর এসে আবার ব্যাগ যাবি? হ্যাঁ। না, চল। না, আপনার সম্মানহানি হবে। সবাই যখন জানবে নীলা চাকরকে সাথে করে নানার বাড়ি এসেছে, তখন সবাই হাসাহাসি করবে, আর আপনার সম্মানহানি হবে। আমি ফেরত যাচ্ছি। সে দেখা যাবে, চল। আম্মু যদি জানে তুই এসে চলে গেছিস তাহলে আমাকে বকা দেবে। তুই আমাকে বকুনি শোনানোর জন্য এসব করছিস? মেম সাহেব, আমি ওটা ভাবি নাই। চল তাড়াতাড়ি। আমরা হাঁটতে লাগলাম। মেম সাহেব, আপনি কত বছর পর যাচ্ছেন? 15 বছর। যখন ক্লাস 1-এ পড়তাম তখন আসছিলাম, আর আজকে যাচ্ছি। মেম সাহেব, একটা কথা বলবো। কি কথা? বলছিলাম যে আমাকে আপনি ছোট লোক, ফকিন্নি, অনাথ এসব বলেন, আমার কোনো কষ্ট নেই, কিন্তু যখন লুচ্চা, দুশ্চরিত্র এসব বলেন তখন খুব কষ্ট হয়। আমি কিন্তু ওগুলো না। তুই আসলে একটা। কি?
কিছু না, চল। আমি ওনার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। আর কত দূর? আর 2 মিনিট। আর 2 মিনিট পর আমরা পৌঁছে গেলাম। বাসাটা বেশ সুন্দর। বাসার উঠান পেরিয়ে বিশাল এক সদর দরজা। গিয়ে কলিং বেল বাজালো, তারপর আন্টি দরজা খুলে দিল। নীলাকে দেখে খুব বড় সারপ্রাইজ হলেন আন্টি, আর আমি বাহিরে দাঁড়িয়ে রইলাম। আন্টি সবাইকে ডাকছে। নীলা এসে বলে, সবাই দৌড়ে আসলো। নীলাকে সবাই ভেতরে নিয়ে যেতে লাগলো। তখন নীল, ভেতরে আসো। সবাই আমাকে থেকে জিজ্ঞেস করলো কে আমি। আন্টি জবাব দিতে গেল, তার আগে আমি বললাম আমি ওনাদের বাসার চাকর। মেম সাহেব একা আসতে পারেন নাই বলে আমি নিয়ে এসেছি। আমার কথা শুনে আন্টি প্রচন্ড রকমের রেগে গেলেন। তিনি, নীল, এই কথা বলতে পারলে? তোমার একটু কষ্ট হলো না আমাকে অপমান করলে? ভুল হয়ে গেছে আম্মু। এই হলো নীল, আমার আরেক ছেলে। এবার সবাই ভেতরে চলো। বাহ, বাসাটা তো খুব সুন্দর। আমি আঙ্কেলের সাথে একটা রুমে গিয়ে বসলাম। খুব ক্লান্ত লাগছে, তবে বাড়িতে এসে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। মনটা যেন জুড়ে যাচ্ছে। সারা রাস্তা ক্লান্ত, সেজন্য এমন অনুভূতি। আমি ফ্রেশ হয়ে শুয়ে একটা ঘুম দিলাম। বেশ ভালোভাবে ঘুম হলো। আমার ঘুম ভেঙে গেল দুপুর বেলায়। আন্টি এসে ডাক দিল খেয়ে দেওয়ার জন্য। আমি উঠে গিয়ে আন্টির পিছু পিছু গিয়ে টেবিলে বসলাম। চুপচাপ বসে আছি। খুব নার্ভাস লাগছে। যদি এখানে কেউ অপমান করে তাহলে খুব কষ্ট হবে হয়তো। আমি চুপ করে বসে আছি। এটা দেখে আন্টি আমার পাশে বসলো। বসে আমাকে প্লেট দিয়ে প্লেটে খাবার তুলে দিতে লাগলো। আর নীলা সেটা দেখে অনেক রেগে গেল। আম্মু, আমারও তো খুব ক্ষুধা লাগছে। তুমি আমাকে খাবার না দিয়ে ওই ছোট লোককে খাবার দিচ্ছ? আমি তোমার মেয়ে, আর একটা রাস্তার ছেলের জন্য তোমার মেয়ের উপর থেকে ভালোবাসা উঠে যাচ্ছে। নীলা, তোমার কাছে এটা আশা করিনি, ভাবতেও পারিনি তুমি আমার মেয়ে হয়ে এমন করবে। আম্মু, আমি নিচ্ছি। আপনি গিয়ে মেম সাহেবকে খেতে দিন। ওনার পাশে গিয়ে বসুন। নীলা, একদিন তুমি পস্তাবে, কিন্তু সেদিন কোনো পথ থাকবে না। ধুর, খেতে বসেই এত ঝামেলা, খাবই না। মেম সাহেব, আপনি বসুন, আমি উঠে যাচ্ছি। যার ক্ষুধা লাগবে সে খাবে। তোমার লাগছে, খেয়ে নাও। এত পথ কষ্ট করে এসেছে, না খেয়ে থাকবে নাকি? আপনি ওনার প্লেটে দিন, আমি গিয়ে দিয়ে আসছি। উনি রুমে বসে খেয়ে নিক। না থাক, না খেলে শরীর খারাপ করবে। দিন তো। ওনারা নিষেধ করলো। তবু আমি প্লেটে খাবার নিয়ে নীলার রুমে গেলাম। গিয়ে দেখি নীলা বিশাল বালিশ আঁকড়ে ধরে কান্না করছে। আমার কারণে ওনার চোখে পানি বের হয়েছে। মেম সাহেব, খেয়ে নিন। গরু মেরে জুতা দান করতে আসছিস? দূর হয়ে যা, আমি তোকে সহ্য করতে পারছি না। খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। রাগ তো আমার উপর, তো খাবার কি দোষ করলো? প্লিজ মেম সাহেব, খেয়ে নিন। যা, না হলে মারি খাবি কিন্তু। থাপ্পড় দেন, তবুও খেয়ে নিন প্লিজ। না খেলে শরীর খারাপ করবে। দেখ, শেষবারের মতো বলছি, বিরক্ত করিস না, যা এখান থেকে। কিন্তু আমি না শুনে ওনার পাশে গিয়ে বসলাম। ওনার গায়ে হাত দিয়ে বসিয়ে দিতে যাব, অমনি নীলা উঠে বসে আমার গালে এক হালি থাপ্পড় বসিয়ে দিল, আর খাবারের থালা ফুলে ছুঁড়ে ফেলে দিল। কুত্তার বাচ্চা, তোকে বললাম না চলে যেতে, তা না করে পাশাপাশি পিরিত দেখাচ্ছস। দূর হয়ে যা। এজন্য বলে কারোর ভালো করতে নেই। আমি ফ্লোরে পড়ে থাকা খাবারগুলো তুলে পরিষ্কার করে চলে গেলাম বাহিরে। বলেছিলাম না যেতে। আম্মু, আপনি একবার বললে খেয়ে নেবে। আপনি একবার গিয়ে ডাকুন। না করতে থাকলে শরীর খারাপ করবে। ক্ষুধা লাগলে এমনিতেই খেয়ে নেবে। যাও, গিয়ে খেয়ে নাও। না আম্মু, আমার ক্ষুধা মিটে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। আমি একটু বাইরের দিকে গেলাম, দেখে আসি। তখন নানু আসলো। তুমি নীল? হ্যাঁ নানু। হ্যাঁ, অমন করে নানুর বলেই ডেকো। আচ্ছা, তুমি কোথাও যাচ্ছ? ব্যস্ত আছো নাকি? না নানু, আমি ব্যস্ত নেই। আচ্ছা, একটু স্টেশনে যাও, তোমার আরেক খালাম্মু আসছে চট্টগ্রাম থেকে, একটু নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি, কিন্তু আমি তো চিনতে পারবো না ওনাকে। সমস্যা নেই, আমি তোমার সাথে আরেকজনকে দিচ্ছি। এই সারা, সারা যাও তো, তোমার ফুপুমা আসছে চট্টগ্রাম থেকে, গিয়ে নিয়ে এসো। তখন দেখলাম রুম থেকে একজন বের হলো। এই তো নীলার মতো সুন্দরী, তবে সামান্য খাটো, কিন্তু তাতে করে ওর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
জানি না এর ব্যবহার কেমন। কি হয়েছে বুড়ি? যাও তো নীলের সাথে, ওর নাম নীল, তোমার ছোট ফুপির ছেলে। যাও ভাইয়ের সাথে গিয়ে বড় ফুপিকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলুন। হ্যাঁ চলুন। তারপর গিয়ে গাড়িতে বসলাম। বাহ, উনি নিজে ড্রাইভ করছেন। আমি চুপ করে বসে রইলাম, কোনো কথাই বলছি না। ভাইয়া নার্ভাস লাগছে নাকি? শীতেও ঘামছেন? না আসলে একটু তো লাগছেই। আপনি কি করেন? লেখাপড়া করি। আমিও আপনার কথা ছোট ফুপির কাছে অনেক শুনেছি। আমি কিন্তু পালিত। এমন করে বলতে নেই, আপনি তো মানুষ, এটাই আপনার আসল পরিচয়। বাহ, বেশ দারুণ করে কথা বলেন তো। আমি আপনার থেকে বয়সে ছোট হব, সেজন্য যদি তুমি করে বলেন তো খুব খুশি হতাম। চেষ্টা করবো আমি। আর কতক্ষণ লাগবে? আর 5 মিনিট। ঠিক আছে। আমরা কিন্তু বন্ধু আজকে থেকে, ঠিক আছে তো? ঠিক আছে। ভাইয়া ভাবি কি করেন? তা তো জানি না, তবে সম্ভবত লেখাপড়া করবে। বুঝেছি, এখনো নকআউট। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি স্টেশনে। আরে আধা ঘন্টায় সারার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, সারা খুব মিশুক প্রকৃতির একটা মেয়ে। খুশি, তোমার ফুফুমা কই? কই 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 কই? ওই তো। তখনই দেখি একজন চশমা পরা ভদ্র মহিলা একটা গাড়ি থেকে নামছে, সাথে আর একটা মেয়ে, তবে খুশি থেকে ছোট। ওই মহিলাকে দেখে কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে উনি আপন কেউ। ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, আর একভাবে হা করে ওনার দিকে তাকিয়ে আছি। বাইরের ধ্যান কিছুই নেই। সারা গিয়ে ওনাকে দৌড়ে জোরে ধরলেন, তারপর ওনাকে নিয়ে আমার দিকে আসলেন। ভাইয়া ভাইয়া চলো। সারার কথায় আমার হুঁশ আসলো। কে এই ছেলে? ছোট ফুপির ছেলে, ও নাম নীল। আপনি আমাকে চিনেন নাকি? হ্যাঁ বলেছিল তো তোমার কথা, চলো। আমি ওনার ব্যাগ নিয়ে গাড়িতে তুললাম, তারপর ওনাদের সামনের সিটে বসিয়ে দিয়ে আমি পেছনে গিয়ে বসলাম। আমি অন্যদিকে তাকাতে পারছিলাম না, এবার বারবার ওনার দিকে তাকাচ্ছি। কেমন যেন একটা মায়া কাজ করছে। উনি আমার দিকে বেশ কয়েকবার তাকিয়েছিলেন, তারপর আর না। এভাবে বাসায় পৌঁছে গেলাম। আমি সবার আগে নেমে ওনাকে গাড়ি থেকে নামাতে সাহায্য করলাম। উনি আসতে দেখে সবাই বাহির আসলেন। সবাই ওনাকে একটা অন্যরকম কদর করছেন। আমি ব্যাগগুলো নিয়ে বাসার ভেতরে চলে গেলাম, তবে সারা আমাকে সাহায্য করলো। আম্মু ওনাকে কি বলে ডাকবো? খালাম্মু বলিস? তবে হ্যাঁ, ওনাকে রাগান্বিত করিস না, অনেক বেশি রাগি। কিন্তু উনি সবাই ওনাকে অনেক ভয় পায়। আচ্ছা ঠিক আছে। খালাম্মু, আপনি অনেক দূর থেকে আসছেন, আপনার জন্য শরবত নিয়ে আসবো? আমি কি বলেছি আনতে? না, ঠান্ডা কিছু খেলে আরাম পেতেন, তাই বললাম। বেশি কথা বলিস তুই, যা তো কাজ কর গিয়ে। তবু আমি গিয়ে অন্যের জন্য আপেলের শরবত নিয়ে আসলাম। নিন, খেয়ে নিন। তোকে বলেছি আনতে, যা, না হলে মাই খাবি। তাতে আপত্তি নেই, খেয়ে নেব। এই তোর ছেলেকে নিয়ে যা। নীল, ওনাকে বিরক্ত করিস না, আয় এদিকে। আমি দুপুরে গিয়ে গোসল করে নিলাম। নীলা খেয়েছে কিনা সেটা দেখে আসি। তিনি তো আমার উপর রাগ করে সকালে খান নাই। সোজা নীলার রুমের সামনে গিয়ে নক করলাম। মেম সাহেব, আসতে পারি? কোনো দরকার? আপনি খেয়েছেন কিনা জানতে আসলাম। কেন, না খেলে খাইয়ে দিবে বুঝি? যা আমার সামনে থেকে, সহ্য করতে পারছি না তোকে। ঠিক আছে, যাচ্ছি। আপনার মেজাজ আর খালাম্মার মেজাজ পুরো 180 ডিগ্রি ভোল্টেজ। যাবি এখান থেকে? যাচ্ছি, খেয়ে নিলে পারতেন। আমি কি না খেয়ে আছি? যা এখান থেকে। আমি ওখান থেকে চলে আসলাম, তখন দেখি সারা ডাকছে। ভাইয়া এইখানে আসো, একসাথে গল্প করি। আমি গিয়ে ওদের সাথে জয়েন করলাম। ভাইয়া, এ হলো স্নেহা, ফুপুর মেয়ে। কেমন আছেন স্নেহা? ভালো, তবে তুমি করে বলেন। ঠিক আছে, তুমিও বলো। আচ্ছা স্নেহা, তোমার ভাই বোন নেই? ভাইয়া না, নেই। অনেক মন খারাপ হয়ে গেল। আর স্নেহা, মন খারাপ করো না। দেখো, আল্লাহ কাকে কোথায় কিভাবে দেবে কেউ জানেন না। হ্যাঁ।
চলো বাইরে গিয়ে সবাইকে কাজে সাহায্য করি। চলো। আমরা সবাই বাইরে আসলাম। খানিক বাদে আন্টি আর বাসার অন্যরা খাবার পরিবেশন করছে। আমি গিয়ে ওদের সবাইকে সাহায্য করতে লাগলাম। সবাইকে খানা পরিবেশন করে তারপর আমি খেতে লাগলাম। তোর নীল কিন্তু বেশ কাজে আর অনেক মিশুক। রেখে দাও তোমাদের কাছে। নীলা, খালাম্মু আপনার একটু রাইস দিব? এই তুই আমার ব্যাপারে একদম কথা বলবি না। আপনি জানবেন না খালাম্মু, ওর পাশে ফিরে কথা বলার ওস্তাদ লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। তাই তো দেখছি। আপু, নীলের মতো একটা ছেলে এই যুগে পাওয়া অসম্ভব। আম্মু, ভাইয়া কিন্তু বেশ ভালো। এই যাকে তাকে ভাই কেন বানাতে যাস? আমার ভাইয়াটা নেই তাই। আল্লাহ, আমি তাকে আমার থেকে নিয়ে নিচ্ছে সেজন্য নেই। কই, আমি তো মন খারাপ করি না। তুই কিসের জন্য মন খারাপ করিস? একদম মন খারাপ করবি না। ঠিক আছে। যাই বলিস তোরা, নীল কিন্তু সবার প্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ একদম। সবাই হাসাহাসি করছে, তবে নীলা রেগে ফুলতেছে। আমার কেউ ভালো বললে নীলার গায়ে ফোসকা পড়ে। খাওয়া দাওয়া শেষ করে সবাই এক জায়গায় বসে গল্প করছে। আমি স্নেহার সারা ফোনে লুডো খেলছি। বিকেল বেলাতে দেখি নীলা বারান্দায় এসে একা বসে আছে। আমি গিয়ে নীলার সামনে দাঁড়িয়ে, মেম সাহেব মন খারাপ? সবার সামনে খুব ভালো হচ্ছিস, তোরে এমন অপমানিত করবো সবার সামনে যে তুই মুখ দেখাতে পারবি না। আমার কি দোষ? তুই চল এখান থেকে, না হলে সবাই তোকে তাড়িয়ে দেবে, তোকে আর প্রশ্রয় দেবে না। মেম সাহেব, আপনি কেন এমন করেন? স্নেহা আর সারা তো আমার সাথে খারাপ ব্যবহার করে না। যা ওদের কাছে যা। ফকিন্নি, তুই আমার কাছে কেন? সবার সামনে অপমান করবেন? এমন চাল দেব যে আম্মু পর্যন্ত তোকে বের করে দেবে, দেখে নিস। দেখতে থাক তোর কি ব্যবস্থা আমি করি। মেম সাহেব, আমাকে এত অপমান কেন করেন? আপনার কি কখনো মনে হয় না যে এসব করা উচিত নয়? তোকে খুন করলেও মনে হবে না যে কেন করলাম। মেম সাহেব, আপনার একটু ভালো ব্যবহার আশা করি, কখনোই কি তা হবে না? দূর হয়ে যাবি তুই? যাচ্ছি। এমন একটা প্যাচ দেব তখন বুঝবি সবার সামনে ফেমাস হিরো হচ্ছিস, একদম জিরো বানিয়ে দেব, যেটা তোর পাওনা। নীলা আরো কিছু অপমান করে চলে গেল। কেউ আমার প্রশংসা করুক সেটা নীলা চায় না। নীলা চায় সবাই আমাকে অবহেলা করুক। আল্লাহ যদি আমার দিকে মুখ তুলে চায় তবে সেদিন নীলাকে বোঝাবো কষ্ট কাকে বলে, কিন্তু হয়তো পারবো না। আমি বারান্দায় মন খারাপ করে বসে আছি, তখন স্নেহা আর সারা আসলো। ভাইয়া, আপনার মন খারাপ নাকি? কই না, আসো বসো। ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? নীলা আপু কি বাসায় সব সময় আপনার সাথে এমন ব্যবহার করেন? না, উনি খুব ভালো। রেগে গেলে মাঝে মধ্যে করেন, কিন্তু সাথে সাথে সরি বলেন। আচ্ছা বাদ দাও তো, চলো লুডো খেলি। চলো। ওদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তখন দেখি খালাম্মু চিৎকার করছে। আমরা ওনার চিৎকার শুনে দৌড়ে ওখানে গেলাম। গিয়ে দেখি উনি আমার রুমে কে এসেছিল? আমার ক্ষতি কে করলো? আন্টি বলল, কি হয়েছে আপু? আমার স্বপ্নের হার খুঁজে পাচ্ছি না। 2 ভরি ওজনের হার কোথায় গেল? কি বলছেন? এত দামি জিনিস সাবধান করে রাখতে পারেন না? খালাম্মু, হারটা তুমি লাস্ট কবে দেখেছো? দুপুরে খেয়ে দেয় খুলে রেখে দিয়েছিলাম, আর এখন আর পারছি না। দুপুরের পর থেকে বাসায় কোনো লোক প্রবেশ করেন নাই, আর বাসার মধ্যে কারোর লোভ নেই, সবার আছে। তবে তবে কি? একজন আছে যার অভ্যাস আছে ছোট থেকে। যাই হোক, আন্টি বলল, কি বলছিস নীলা? এখন মজা করছিস? আচ্ছা সবার ঘর খুঁজে দেখি, দেখা যাক পাওয়া যায় কিনা। চোর হয়তো মাল বাহিরে পাচার করতে পারে নাই। হাই হাই হাই, এত দামি জিনিসটা কোথায় গেল? নানু একদম চিন্তা করো না, সবার রুমে খোঁজা হোক, দেখবি পেয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি খুঁজে চলুন। কার রুমে খুঁজবো আগে? আমি বলি কি, আগে নীলাদের রুমে খুঁজি। নীলা তো মুখের কাছে রুম, খোঁজার পর নীলার টেনশন কেটে যাবে। ঠিক আছে, আগে আমার রুমে খুঁজে দেখি, চলুন সবাই। আমি সবাইকে নিয়ে রুমে আসলাম। তোর বেশি লাফালাফি করতে হবে না, তুই দাঁড়া।
সারা আর স্নেহা ভালোভাবে দেখতো। আমার কোনো চিন্তা নেই, আমি জানি আমি ইনোসেন্ট, সবাই খুঁজতেছে। হুট করে যেটা দেখলাম তাতে করে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে। স্নেহা আমার জামা কাপড়ের ব্যাগ থেকে একটা হার খুঁজে বের করেছে, সাথে সাথে সেই হারটা নীলা হাতে নিয়ে, খালাম্মু ভালো করে দেখতো, এটা সেই হারটা কি? হ্যাঁ, এটাই আমার সেই হার। না, এটা তোমার না, এটা মনে হয় নীলের, তাই না? তোমার যদি হতো তোমার কাছে থাকতো, এটা নীলের, সেজন্য নীলের কাছে আছে। নীল, তুই এত দামি হার কোথায় পেলি? বিশ্বাস করুন আপনারা, আমি জানি না এটা কার আর কোথা থেকে আসলো। আমি সম্পূর্ণ ইনোসেন্ট। হারটার পা হয়েছে, সেই খালাম্মুর কাছে থাকতে পছন্দ করছে না, তাই তোর কাছে এসেছে। আপনারা বিশ্বাস করুন, আমি জানি না এটা কোথা থেকে আসলো। থাক, বলা লাগবে না, আমি জানি তুই কেমন। কাক ময়ূরের পালক লাগালেই কখনো ময়ূর হয় না, কাক কাকই থাকে। তোর আব্বু বস্তি থেকে তুলে এনেছে, তোরে আব্বু বস্তি থেকে তুলে এনেছে, আর তুই তার সম্মান এইভাবে মিশিয়ে দিলি? তোর তো নিজের ছেলে ভাবতো, তার সম্মান দেখালি না, এত নীচ তুই। আপনারা বিশ্বাস করুন, আমি জানি না এটা কিভাবে হলো। আমি চুরি করিনি। মন্দিরে কে আমি কলা খাই নাই, তোরে তো বলিনি চুরি করেছিস, তবুও তুই নিজের মুখে বললি, তবে মিথ্যা কথা। আমু বিশ্বাস করো, আমি জানি না কোথা থেকে আসলো। আমি হার নেই নাই। কি রে, তোর বাসায় একটা চোর পুষতেছিস? তোদের কি কোনো মান সম্মান নেই? বুঝতে পারছি না, নীল এমন ধরনের ছেলে না। তুমি জানো না এর স্বভাব, আমি জানি। ও কলেজে গিয়েও লোকের পকেট কাটে। আমি তোমাকে কিচ্ছু বলি নাই মন খারাপ করবে বলে। চোরের কোনো ক্ষমা নেই। আপনারা বিশ্বাস করুন, আমি জানি না ওই হার আমার ব্যাগে আসলো কোথা থেকে। খালাম্মু কয়লা ধুইলেই ময়লা যায় না, ওরে যতই ভদ্র সমাজে রাখা হোক, ওর আসল নীতি ওর মধ্যে ফুটে উঠবে। চোরের একটাই শাস্তি, ওরে পুলিশে দিতে হবে। আঙ্কেল, আপনি আমার জন্য কেন? না, আপনার মাথা নত হোক আমি চাই না। আপনি কেন কথা বলেন না? মাথার কই রেখেছিস? চুরি করে ডুবিয়েই তো দিয়েছিস, তার কি করবি? পুলিশে ফোন দাও তো। আমি নীলকে নিয়ে চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। আর হ্যাঁ, চাইলেই ওর হাতের 10 গুণ দাম দিচ্ছি, তবু আপনারা নীলকে পুলিশে দিবেন না। আব্বা তোমার আস্পর্ধা পেয়ে পেয়ে আজ এত দূর। আজ বাসায় চুরি করেছে তো কাল বাহিরে চুরি করবে। আচ্ছা ঠিক আছে, ওরে নিয়ে যাও, তোমার কথাই আজকে ছেড়ে দিলাম। তবে ওর মুখ আর দ্বিতীয়বার আমি যেন না দেখি। নীলা, যে অবস্থায় আছো সে অবস্থায় বাসায় চলো, আর এক মুহূর্ত থাকবো না। এরপর আমরা সবাই গাড়িতে গিয়ে বসলাম। পুরো রাস্তায় কেউ কারোর সাথে কথা বলে নাই, তবে আমার চোখের জলে গেঞ্জি ভিজে গেছে বাসায় আসবার পর। আঙ্কেল বিশ্বাস করুন, আম্মু বিশ্বাস করুন, আমি জানি না ওই হার আমার কাছে আসলো কিভাবে। আমি চোর না। আমি তোকে জানি, তুই কখনোই এই কাজ করতে পারিস না। তবে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একদম মন খারাপ করিস না, যা গিয়ে শুয়ে পড়। আমিও চলে আসতে লাগলাম। কিরে হিরো, কোথায় গেল তোর সম্মান? আমি জানি এর পেছনে আপনি আছেন। আমি না, আমার হাত। কেমন দিলাম বল? সবার সামনে মিডল স্ট্যামে বোল্ড। কেন করলেন আপনি? এত অপমান করেন তবু আপনার শান্তি হয় না? আমাকে চোর অপবাদ দিলেন, সবার সামনে আমাকে ছোট করলেন। তুই কোনো এমন মহান ব্যক্তি যে তোকে মাথায় করে রাখতে হবে? চলে যা, তা না হলে এমন হবে। মেম সাহেব, আপনি যে কাজটা করলেন সেটা মনে গেঁথে থাকবে। তবে মনে রাখবেন, যদি কখনো সুযোগ আসে তাহলে সেদিনের জবাব দেব। আমাকে যা না তাই বলবেন। তোর সুযোগ দেরি কর, 2 দিন পরেই খালাম্মু আসছে, তখন তোকে একেবারে তাড়ানোর ব্যবস্থা করব। আপনার থেকে এতটা আশা করিনি। তোকে আর সহ্য করতে পারছি না। আমি রুমে চলে আসলাম। বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ফুল দমে কান্না করলাম। মনটা কষ্টে ভেঙে গেছে। এত ভালো ব্যবহার করি আর আমার সাথে এত খারাপ ব্যবহার করে, আবার সবার সামনে আমাকে চোর বানালো। এতটা খারাপ আমি। গোসল শেষ করে রুমে শুয়ে পড়লাম। সারা রাত ঘুম আসে না, ঘুমও আসছে না, তবুও কষ্ট করে ঘুমালাম। দুপুর পার হয়ে গেল, তখন ঘুম ভাঙলো আম্মুর ডাকে। তারপর আমাকে খেতে ডাকলো। আমি খাবো না, তবুও জোর করে খাইয়ে দিল। একটা চোরকে এত যত্ন করছো কেন?
আন্টি বলল, নীলা, আমি মনে প্রাণে বিশ্বাস করি নীল চোর না। তখন দেখি আঙ্কেল অফিস থেকে এসে চেয়ারে বসলেন। নীল আর নীলা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে, এদিকে এসো। আমি আর নীলা গেলাম। নীলা ওর আব্বুর পাশে বসলো আর আমি আঙ্কেলের পায়ের কাছে। তখন তিনি কিছু কাগজপত্র বের করলেন, সম্ভবত দলিল। কি এগুলো আব্বু? দলিল। আমি তো বুড়ো হয়ে গেছি, তার জন্য সম্পত্তি ভাগ করে দিছি। কিসের ভাগ আব্বু? আমার কোনো ভাই বোন নেই, তোমার সব কিছু আমি একা পাবো। তাই বললে হয়? নীল আছে আর ওর অধিকার আছে। ওই চোরটা আমার সম্পত্তির ভাগ পাবে? আব্বু ওই ছেলেকে সব দিয়ে দিলে, আর আমি তোমার মেয়ে, আমার কোনো অধিকার নেই? আমি তোমার কেউ না, ওই তোমার সব। তোমার সম্পত্তির অধিকার আছে, তবে মানবতা নেই। আগে মানবতা অর্জন করো, তারপর সব পাবে। নীলের সাথে আর যেন কোনো খারাপ আচরণ করতে না দেখি, তাহলে কিন্তু কিছু পাবে না। আর নীল, তুমি শক্ত হবে। অন্যায়কে একদম প্রশ্রয় দেবে না। নীলা কোনো অন্যায় করলে তার প্রতিবাদ করবে। নীলা রুমে চলে গেল। জানি না নীলা এবার এতটা ভয়ঙ্কর হবে, তবে আঙ্কেলের সিদ্ধান্ত আমি না করলে তিনি আমার উপর রাগ করবেন। আম্মু সম্মতি দিলেন। আমার মন এখনো ভালো হয় নাই। হঠাৎ করে দেখি ফোন বেজে উঠলো। আননোন নাম্বার রিসিভ করলাম। ভাইয়া কি করছো? বুঝতে কষ্ট হলো না কে? এই তো বসে আছি। তুমি কি করছো সারা? আর কেন ফোন দিয়েছো? ভাইয়া এভাবে কেন বলেন? আমি জানি আপনি এমন ছেলে না। কেউ আপনার বিরুদ্ধে এসব করছে আপনাকে ফাঁসানোর জন্য। আন্টি কি করছে? বসে আছি বাইরে। আন্টির কাছে একটু ফোনটা দেবে, কথা বলতাম। ভাইয়া উনি কথা বলবেন না? আর কেন ওনার সাথে কথা বলবেন? দাও না, খুব ইচ্ছে করছে। আর একটু কথা বলি, একবার সরি বলবো। প্লিজ সারা দাও। লাইনে থাকুন, দিচ্ছি। খানিক বাদে, কে? খালাম্মু, আপনি বিশ্বাস করুন, আমি জানি না আপনার হার কেমন করে আমার ব্যাগে আসলো। তুই চোরে করে আবার কেন ফোন দিয়েছিস? খালাম্মু, আমি এতিম হতে পারি, কিন্তু চোর না। আপনার পায়ে পড়ি, আমাকে চোর বলেন না। চোরকে চোর বলবো না তো কি বলবো? তুই একটা চোর। আপনারে কিভাবে বোঝায় আমি চোর না? আমি চুরি করিনি। ফোন রাখ। চুরি করে আবার সাউগারি করছে। আমি মন খারাপ করে বসে রইলাম। তখন নীল আসলো। নীল? ওর মুখ থেকে আমার নাম শুনে আমি অবাক। আজ প্রথম আমার নাম ধরে ডাকছে, বুঝতে পারছি না। নীল, যা হয়ে গেছে সব ভুলে গিয়ে আমরা কি বন্ধু হতে পারি না? আমি তো ওনার কথায় আকাশ থেকে পড়লাম। আমি জানি আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দে। সব ভুলে যাই, আমার ভুল বুঝতে পারছি। আমি তো নীলার কথায় হা করে তাকিয়ে আছি। এই মেয়ে এত ভালো ব্যবহার করছে কেন? নীল, বড্ড অবাক হচ্ছিস তাই না? এখন ভাবছিস আমি সম্পত্তির জন্য তোর সাথে ভালো ব্যবহার করছি তাই না? কিন্তু বিশ্বাস কর, তা মোটেও না। আর তুই তো বিশ্বাস করবি না, কারণ আমি তোর বিশ্বাসে অযোগ্য হয়ে গেছি। এত খারাপ ব্যবহার করেছি যে ক্ষমা করে দিতে পারবি না, তাই না? না না, এ কি করছেন ম্যাম সাহেব? আমি কোনোদিন আপনার উপর রাগ করি নাই। আমি জানি তো আপনি মুখে মুখে খারাপ ব্যবহার করেন, কিন্তু মন থেকে করেন না। না, সত্যি কিছু মনে করিস নাই? মোটেও না। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আমি স্বপ্ন দেখছি না তো? এটা কিভাবে সম্ভব? নীলা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে? কি হলো, বন্ধু হবি না? না, আসলে আমি তো এতিম আর ফকিন্নি। তুই তো এখনো আমার উপরে রেগে আছিস। না না ম্যাম সাহেব, আমি রেগে নেই। তাহলে বন্ধু হচ্ছিস না কেন? না ম্যাম সাহেব, ভয় লাগছে। গরিব এতিম এদের না দূরে থাকতে হয়, আর আমি তো আপনাদের ঘাড়ে চড়ে আছি। এইসব কথাগুলো না বললেও পারতিস। দেখ, আমি আর কোনোদিন তোর সাথে খারাপ ব্যবহার করব না। নে প্লিজ, বন্ধু হয়ে যা। আর রাগ করে থাকতে পারলাম না। আমি নিজে হাত বাড়িয়ে দিলাম বন্ধুত্বের। আল্লাহ হয়তো মেম সাহেবকে হেদায়েত দান করেছেন। ঠিক আছে, চল বাইরে গিয়ে বসি। একা একা তো রুমে সারাদিন থাকছিস। নীলা আমার হাত ধরে এরকম টেনে বাইরে নিয়ে আসলো।
নীলা আমার হাত ধরে রাখছে, এটা দেখে আন্টি আর আঙ্কেল দুজন হা করে তাকিয়ে আছে, যেন ভূত দেখছে। কি দেখো হা করে? মুখে মাছি ঢুকে যাবে তো। না, তুই আর নীল একসাথে, তাও তুই নীলের হাত ধরে। আমি কি স্বপ্ন দেখছি? না আম্মু, তুমি জেগেই আছো। আর এটাই বাস্তব, আমি আর নীল বন্ধু হয়ে গেছি। আজকের পর থেকে আমরা আর ঝগড়া করবোই না, তুমি দেখে নিও। বলেছিলাম না নীলের উপর নীলার রাগ একদিন ভাঙবেই। দেখলি তো নীলা, আজ তোর কত ভালো বন্ধু হয়ে গেল।